বিষাদের আড়ালে সরল প্রেম লুকোচুরি খেলে অকারণ দ্বিধা ভুলে চলো হারিয়ে যাই অন্তিম নীলে ভালো দুজন মিলে সত্তার মিছিলে নাগরিক হিসাবের আড়ালে সরল প্রেম লুকোচুরি খেলে। আসসালামু আলাইকুম সবাইকে। যারা কানাডা থেকে দেখছেন শুভ সন্ধ্যা, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে শুভ সকাল। আমাদের হজবরল 38th এপিসোড সিজন 2 এর। আর আমরা আজকে আসি আপনাদের সাথে লাভ ইজ ইন দ্য ইয়ার এর সিজন 2 এর এপিসোড 3তে। আমি ইনাম আহমেদ মুর্তাজা অনি এবং সাথে আছেন আমার সহধর্মিণী সোনিয়া। হ্যালো রিজাইনাবাসী, শুভ সন্ধ্যা অ্যান্ড আমার প্রিয় বাংলাদেশ শুভ সকাল। আমি সোনিয়া, মিসেস সনি। আজকে আবারও সেই সৌভাগ্য হলো হজবরল শো হোস্ট করার, এবং আমাদের সাথে আজকে আছেন খুবই চমৎকার একজোড়া লাভ বার্ডস। আমি চাচ্ছি ভাইয়া এবং আপু তাদের নিজেদের পরিচয়টা ওনারা নিজেরা দিক। ভাইয়া প্লিজ। সবুজ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ। আমি আমার পরিবার নিয়ে রেজানাতে আছি। 3 বছর হলো আসছি অলমোস্ট পিআর নিয়ে। আমি বর্তমানে সিটি অফ রেজানাতে সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত আছি। এর আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশে প্রায় 7-8 বছর জব করছি। এই তো আমার বেড়ে ওঠা জন্ম সবই রাজশাহীতে। রুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি, আর তারপরে মাস্টার্সের জন্য ইউকেতে গিয়েছিলাম। এই তো। আর তানিয়া ভাবি। আমি তানিয়া। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা রাজশাহী শহরে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছুই রাজশাহীতে। মূলত আমি যখন গ্রাজুয়েশন করি রুয়েটে পড়ি, তখন ওর সাথে পরিচয়, তারপর বিয়ে সংসার, তারপর আমরা লন্ডনে থাকি 7 বছর মতো, আবার বাংলাদেশে ফেরত আসি। ফাইনালি 2022 সালে কানাডাতে আসলাম পিআর নিয়ে। আমার 2টো সন্তান। বর্তমানে আমি কর্মরত আছি। নামটা যদি আরশি আর আয়রা। হ্যাঁ, আরশি আর রায়না। আরশি আর আয়রা। আয়রা, হ্যাঁ, আমার বড় মেয়ে আরশি, ছোট মেয়ে আয়রা। হ্যাঁ, ওদের নিয়েই আমার ছোট্ট পৃথিবী রেজানা শহরে। বর্তমানে আমি কর্মরত আছি সিটি অফ রেজানার এইচআর ডিপার্টমেন্টে পেরোল অফিসার হিসেবে। আর এই তো। আপনাদের চাকরি এবং আপনাদের কর্মক্ষেত্র নিয়ে আমরা আরেকটা এপিসোডে শুনবো আপনাদের প্রফেশনাল সিরিজে। আজকে আপনাদের ভালোবাসার কথা শুনবো। আমি প্রথমেই যেটা জানতে চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের পরিচয় কোথায় হয়েছিল? প্রথম দেখা আপনাদের কি মনে আছে? প্রথম দেখাটা হ্যাঁ মনে আছে, আমার মনে আছে আর কি। মোটামুটি 22 বছরের একটা জার্নি। সো 22 বছর আগে ফার্স্ট পরিচয়টা যদি একটু এক্সপ্লেইন করতেন, আমরা খুবই এক্সাইটেড। ও যেমন বললো যে আমাদের অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে রুয়েটে। আমরা 2003 সালে প্রথম আমাদের ক্লাস শুরু হয়। তো তখন আমাদের অডিটোরিয়ামে সবার পরিচয় পর্ব চলতেছিল, একদম ফার্স্ট ডে, ইউনিভার্সিটির ফার্স্ট ডেতে। তো আমাদের যারা আমরা সিএসসি ডিপার্টমেন্টে ছিলাম সবাইকে স্যার একে একে বলতেছে দাঁড়াও রোল ওয়াইজ যে তোমার পরিচয় দাও, এই টাইপের অডিটোরিয়ামের মধ্যে। তো আমার রোল ছিল, আর আমার আশেপাশে যারা, আমি তখন কাউকেই চিনি না, একদম ফ্রেশার। তো আমি খেয়াল রাখতেছিলাম যে আমার আগের রোল কার, পরের রোল কার। আমার রোল ছিল 8।
তো এরকম সময় আমি দাঁড়ালাম, ওর পরিচয় দিলাম, যা সংক্ষিপ্ত পরিচয়। তারপর নয়, ওর রোল হচ্ছে নয়, ও জাস্ট আমার আগে থেকেই সিরিয়ালে ছিল তার মানে। আল্লাহ আগে থেকেই সিরিয়াল রেডি করে রাখছিল। তো আমি দেখলাম যে আমার আগে এক ফ্রেন্ড ছিল সোহেল নামে, এবং তারপরে দেখলাম যে নয় দাঁড়ালো, তখন ও ওর পরিচয় দিল। তখন আমি ফার্স্ট দেখছি, আমি পিছনের রোতে ছিলাম, ও সামনের রোতে ছিল। ব্যাপারটা কি লাভ এট আমিও ফার্স্ট আমি আসলে শিওর না, টু বি অনেস্ট, মনে হয় না লাভ এট ফার্স্ট সাইট যে হয়ে গেছে। তখন আমি নিজে খুব নার্ভাস ছিলাম, ইউনিভার্সিটির প্রথম দিন, অনেকের সাথে নতুন পরিচয়, কিছুটা তো মানে ওই বয়সে যেটা থাকে আর কি, ঠিক আছে, এক্সাইটমেন্ট থাকে। রুয়েটে তো নর্মালি মেয়ের সংখ্যা খুব কম, মানে আমাদের যেমন কত 68 জন টোটাল স্টুডেন্ট ছিল, এর মধ্যে মাত্র 8 জন ছিল মেয়ে আর কি। তো এবং আমরা বয়েজ স্কুলে পড়ছি, কলেজেও কাইন্ড অফ ছেলেদের সাথে, তো একটা এক্সাইটমেন্ট তো কাজ করে নরমালি। তো যাই হোক, তো ওর রোল ছিল আমার পরে, তখনই আমি প্রথম ওকে দেখি, এটা মনে আছে। আর ভাবির কি মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। আমি ঠিক ওরিয়েন্টেশনের দিন খেয়াল করি নাই ওভাবে যে আমার আগে পরে কে আছে ওর মতো, কিন্তু আমার মনে আছে আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবের ক্লাস ছিল, প্রথম ক্লাস। তো আমাদের ডিপার্টমেন্টাল হেড ছিলেন মর্তুজা আলী স্যার, উনি আর কি সবাইকে বলছিলেন যে তোমার নাম বলো আর বাসা কোথায় এটা বলো। তো আমাদের ইউনিভার্সিটিটা যেখানে, সেখান থেকে ওর বাসাটা হচ্ছে পেছনের দিকে আর কি, বড়কুঠি। তো ও হঠাৎ করে উঠে বলল, মানে 1 2 3 4 পরে যখন ওর সিরিয়াল আসলো, ও বললো আমার রোল 8, আমি সবুজ, আমার বাসা হচ্ছে বড়কুঠি। ঠিক হাত দিয়ে এইভাবে দেখালো। আর হচ্ছে স্যার অনেক রেগে গেলেন আর কি, উনি বললেন তুমি এইভাবে কি পয়েন্ট করতেছো, এটা কি? তখন আমি ভাবছি, আরে বেচারা কি ছেলেটা এমন একটা বকা খাইলো প্রথম দিন, এই মানে জাস্ট একটু মায়া লাগলো আর কি দেখে, এই কিন্তু আর কিছু না আর কি আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপরে কিভাবে আগাইলো ব্যাপারটা, মানে আগানোটা অবভিয়াসলি আমাদের রোল, আমাদের রুয়েটে যেটা হতো, আপনারা ক্লাসমেট ছিলেন? হ্যাঁ, ক্লাসমেট ছিলাম, কিন্তু ও খুব কনজারভেটিভ, মানে ও কারোর সাথে কথাবার্তা বলতো না। আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম, আমি এখনো একটু ইন্ট্রোভার্ট, আর ও অনেক এক্সট্রোভার্ট আর কি। হ্যাঁ, এর জন্য ভালো ম্যাচ হয়েছে। তো আমাদের কাইন্ড অফ গ্রুপিং বিভিন্ন ল্যাবে, যেটা বললো, বিভিন্ন ল্যাবে গ্রুপিং গুলো ছিল যে 1 থেকে 6 রোল, তারপরে আবার 7 থেকে 12, এরকম 5 জন বা 6 জন করে একটা গ্রুপ করে দিত। তো আমাদের রোল যেহেতু 8 আর 9, সো আমাদের গ্রুপিং মোস্ট অফ দ্য ল্যাবে একসাথে করতো আর কি। যেটা বললাম একটু আগে, যে আমাদের রুয়েটে যেহেতু মেয়েদের সংখ্যা কম ছিল, আমরা ভর্তি হওয়ার পরে তারপর যখন বড় ভাইদের সাথে পরিচয় হলো, তাদেরও সিরিজে মেয়েদের সংখ্যা অনেক কম। তো যাই হোক, এরকম 2 3 জন বড় ভাই ও তোদের সিরিজে এরকম মেয়ে আসছে, অথবা তোর বান্ধবী বা এটা সেটা হবি যাবি, আমার সাথে একটু পরিচয় করাই দে। এটা খুবই কমন একটা ট্র্যাডিশন ছিল ইউনিভার্সিটি লাইফে। হ্যাঁ, তো ভাবলাম ঠিক আছে। তো তখন আমার কোনো রকম মানে এরকম কোনো ইন্টেনশন বা নিজস্ব ইন্টারেস্টের কোনো ইন্টারেনশন ছিল না। বড় ভাইদের রিকোয়েস্টে অ্যাকচুয়ালি ঠিক আছে, ওর সাথে একটু বন্ধুত্ব করে জানার চেষ্টা করি, তার বাসা কোথায় বা ফোন নাম্বার কি, এই বড় ভাইদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ, তো এরকম ইন্টেনশন নিয়ে আসলে ওর সাথে মেনলি বন্ধুত্বটা শুরুয়াত হয় আর কি। তারপরে ধীরে 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 ধীরে, যেহেতু বিভিন্ন ল্যাবে একসাথেই আমাদের সমস্ত কাজ, মোস্ট অফ দ্য ল্যাবে আমাদের ইয়া হইতো, এবং গ্রুপ প্রজেক্ট গুলো একসাথেই করতাম। সো ওইখান থেকে ধীরে ধীরে এরকম ছিল, সিনিয়র ভাইরা যাক ভার্মে, হ্যাঁ, এরকম মানে বেশ মানে অনেক দিন পর্যন্ত আমাদের একটা বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগছে। তো তারপরে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে বন্ধুত্ব টার্নস ইনটু লাভ। রাইট। হ্যাঁ, ভেরি এই নাইস। প্রথম প্রপোজ করছিল? প্রপোজ আসলে মানে আমাদের মধ্যে ঠিক যেটা ফর্মাল প্রপোজ বলে, আচ্ছা সেটা আসলে হয় নাই। আমাদের মধ্যে যেটা হয়েছিল, আমার মনে আছে একটা কাহিনী আর কি। আমরা আচ্ছা, ওই তখন, কাহিনীটা হ্যাঁ শুনি রাইট, তাহলে। আমরা তখন এই তো সেকেন্ড ইয়ারের দিকে পড়ি মনে হয় না? Yeah, হ্যাঁ, second সেকেন্ড year ইয়ারের বা- দিকে পড়ি। তো তখন ওই যে আমি তো রাজশাহীতে বড় হয়েছি বললাম, তো আমাদের সময় যেটা হতো যে ইউনিভার্সিটির ওই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই বিভিন্ন রকম বিয়ের প্রপোজাল বাসায় আর কি আসতো, অ্যারেঞ্জ ম্যারেজে। তো এইরকম একটা ঘটনা আর কি আমার জীবনে ঘটছিল। আর ও যেহেতু আমার খুব বিশ্বস্ত বন্ধু ছিল, আমি বললাম যে ওর সাথে আমার ওরকম একটা রিলেশন ক্রিয়েট হয়েছিল যে আমি ওর সাথে সবকিছুই মোটামুটি গল্প করতাম, এবং আমরা কিন্তু তুই বলে কথা বলতাম, একজন এত ভালো বন্ধু ছিলাম দুইজন। তো আমি ওকে ওইটা গল্প করলাম যে এরকম আমার মনে হয় আমার বাসা থেকে এরকম হচ্ছে। তো ও হঠাৎ করে বলে উঠলো যে আমরা লাইব্রেরিতে বসেছিলাম, লাইব্রেরি আমাদের খুব প্রিয় জায়গা ছিল ইউনিভার্সিটি। তো তখন ও হঠাৎ করে বলল যে তুই আমাকে ছেড়ে চলে যাস না।
How sweet. তো আমি একটু আর কি অবাক হলাম যে আমি মানে ওই দিনে কি প্রথম knock ফিল করলাম যে করছেন বা feel আসলে করছেন? হ্যাঁ হ্যাঁ। মানে তুই আমাকে ছেড়ে চলে যাস না কখনো। তো এটাই আর কি ওর আসলে প্রপোজাল ছিল কাইন্ড অফ So মানে sweet, so different, right? হ্যাঁ আমি হয়তো মানে আসলে ঠিক ডিপলি ফিল করছি কিনা আগে এটা বোঝানো ডিফিকাল্ট আর কি, বা হয়তো বা অবভিয়াসলি সফট কর্নার ছিলই, একটা বন্ধুত্ব, ডিপেন্ডেন্সি এবং সফট কর্নার তো ডেফিনেটলি কাজ করতো আর কি। বাট এই ধরনের ফিলিংস ও যেটা বললো আর কি, হয়তো আগে ওইভাবে মানে বলে উঠবো বা বলবো কিনা, আসলে বলা উচিত কিনা, এই ধরনের একটা ভয় কাজ করতো। যাই হোক, তারপর হঠাৎ করে ন্যাচারালি হয়তো চলে আসছে। অ্যাকচুয়ালি হারানোর ভয় থেকে মনে হয় ব্যাপারটা Exactly. আসছে। হ্যাঁ কারণ আমাদের মধ্যে সেম ব্যাপার হয়েছে, তো আমি মানে রিলেট করতে পারি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। তো তারপরে কিভাবে পরের স্টেপটা কি ছিল? তখন তো মোটামুটি অফিসিয়ালি হ্যাঁ তারপর উচিত চলে যেতে নিষেধ করলো। এখন আমি তো আর তাহলে ঠিক আছে থেকে যাই এখন কিভাবে বিয়ে থামাবো তাহলে, এরকম প্রপোজাল। তো তখন আমরা বিভিন্ন রকমের দুষ্টামি শুরু করলাম কাইন্ড অফ, মানে বিভিন্ন ওয়েতে দুই একটা কি দুষ্টামি? তার আগে বলতে চাই, তার মানে হচ্ছে আপনার কন্টিনিউ এরকম বিয়ে প্রপোজাল আসতেই থাকলো। সেকেন্ড ইয়ারের পর থেকে বেশ কিছু সেটা বেশ সময় বেশ আর কি সময় ওকে, কন্টিনিউয়াসলি। মানে অবভিয়াসলি বিয়ের প্রথমে তো এইটা একটা কি বলে একটা ইন্ডিকেশনস যে যখন বললাম আর কি, বাট তারপরে আমাদের মধ্যে ওই বন্ধুত্বের রিলেশনটা আসলে কাইন্ড অফ ছিল। হ্যাঁ কন্টিনিউ করছে আর কি। ও জানতো যে আমি তার প্রতি উইক, আমি আসলে জানতাম না যে তার পক্ষ থেকে হ্যাঁ না না। নাকি না? তো এটা একটা আমি ইয়ার মধ্যে ছিলাম, কাইন্ড অফ মানে ইনসিকিউরিটি যেটাকে বলে। আমি বুঝতেও পারতাম ওই বয়সে, আসলে বুঝতে পারতেছিলাম না, যেহেতু সে আমাকে হ্যাঁ বা না কিছুই বলে নাই, ডাইরেক্টলি কিছু বলে কিছু নাই, বলে নাই। কনফেস করেন। হ্যাঁ আর আমি আসলে রেডিও ছিলাম না বিয়ের জন্য, এটাও একটা রিজন। তো ও যেহেতু আমার বন্ধু ছিল, ও আমাকে হেল্প করতো যে কিভাবে আসলে এখান থেকে বের হয়ে আসা যায়। আচ্ছা, এই গল্পটা আমি একটু শুনতে চাই, এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে ব্যাক স্টেজ। বলো তুমি। মানে আমাদের বেশ কয়েকটা ইনসিডেন্ট আছে আসলে ওর বাসায়। ও একটা না, বেশ কয়েকটা। ওকে। তো যখন আমরা স্টুডেন্ট অবস্থাতেই ছিলাম আর কি, 2-3 বার এরকম হয়েছিল ওর বাসায় আসছে। তারপরে হয়তো বা যারা এটাকে রিজিউমি বা বায়োডাটা বলে আর কি, এ ধরনের দিছে। তো ও ওখান থেকে নাম্বার নিত, বা ওর ভাইয়ের মাধ্যমে আমরা নাম্বার পেতাম আর কি। পাওয়ার পরে তো তখন তাদেরকে ফোন দিতাম, কখনো আমি ফোন দিতাম, কখনো ফোন দিত। আচ্ছা, ফোন দিয়ে কি বলতেন? ফোন দিয়ে বিভিন্ন, আসলে ওইটাই খুব একটু দু একটা, and please we want accurate answer, okay? আপনি চাইলে অভিনয় করেও দেখাতে পারেন। না, আমি যেমন কয়েকবার বলছি যে এরকম বলছি যে আমি জানি যে এই মেয়ে আমার সাথে আমি পরিচিত, তার সাথে আমার অলরেডি রিলেশন আছে, এটা অনেক সময় বলছি। আবার কিন্তু তখন মানে আমাদের straight রিলেশন করে। হয় না। না হয় না, আমাদের তখন relation আমাদের যে যেটা মানে officially হয়নি। অফিশিয়ালি হয় না, অফিশিয়ালি সে আমাকে কখনো হ্যাঁ বলে নাই। বা সেও জানে যে আমি উইক, আমিও জানি যে তার দিক থেকে একটা পজিটিভ সাইন আছে। পজিটিভ সাইন আছে। হ্যাঁ, ওকে। তো আমি মাঝে মধ্যে ফোন দিয়ে বলতাম যে আমার সাথে রিলেশন আছে, বা এই মেয়ে তো 2-3টা বয়ফ্রেন্ড Boyfriend আছে, আছে। অল নেগেটিভ অল নেগেটিভ থিংস। তো কখনো ও ফোন দিত, ও মেয়ের বান্ধবী হিসেবে ফোন দিত। এইগুলি ওর বুদ্ধি ছিল। না, খারাপ না বুদ্ধিটা, হ্যাঁ, সেটাই। effective তো। তারপরে কি হয়েছে? আপনি ফোন দিয়ে কি বলতেন আপু? আমি বলতাম যে আমি মেয়ের বান্ধবী, আমি তো আমার নাম বলতাম না। তো হচ্ছে এরকম আমি ওকে জানি, ওর আসলে এক জায়গায় রিলেশন আছে, বা বিভিন্ন সময় বিভিন্ন রকম, excuses, হ্যাঁ, আচ্ছা। আসলে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন সিনারিও কিন্তু যেটা ছিল। সিচুয়েশন গুলো কখনো বাসায় যায় নাই? এটা আসলে ওই বাসায় গেছে, এবং বাস স্ট্যান্ডে শেষে আসলে বাসাতেই গিয়েছে ভয়াবহ ভাবে, যখন আমাদের আসলে সবকিছু সামনে চলে আসছে। এবং এটাই বলে যে 10 দিন ধরে মাঝে আমি আপনার ভাইয়ের কিছু কথা শুনতেছিলাম, আপনার ছোট ভাইয়ের, হ্যাঁ ওইটা যদি একটু। ও আচ্ছা, আমার ছোট ভাই আসলে ও খুব সাপোর্টিভ ছিল। আচ্ছা। ও বুঝতো যে আমি আসলে, ও আমাকে দিদি বলে, ও বুঝতো যে দিদি আসলে বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু ও জানতো না যে আমি ওকে আচ্ছা, পছন্দ আচ্ছা, করি। কিন্তু আমিও আসলে জানতাম না যে আমি ওকে পছন্দ করি, টু বি অনেস্ট, অত ছোটবেলায়। হ্যাঁ, কিন্তু আমার আসলে ইচ্ছা করতো না। তো ওই যে বিভিন্ন সময় দেখা গেল আমি বাসায় নাই, তো ওই যে বায়োডাটা থেকে ও ফোন নাম্বার জোগাড় করে আমাকে দিত যে এটা হচ্ছে নাম্বার, Okay. তুমি কথা বলো বা
কি করতে চাও করো, এরকম Help- somehow। helping হ্যাঁ, hand কিংবা ওই যে ছিল একটা। বাসাতে যদি ঘটক আসতো ও দরজা লাগাই দিত, বলতো যে আপনি চলে যান, আসেন না আর কি আমাদের বাসায়, ওই যে রাজশাহী Oh, শহরে। হ্যাঁ, that's ও sweet. বিভিন্ন ভাবে হেল্প করতো আর কি somehow। যে এই এটাই আর কি। ছিল কাহিনী। বেশ ইন্টারেস্টিং। এর মধ্যে কি আপনাদের পরিবারের বা বন্ধু বান্ধব কেউ এরকম ছিল যে চায় নাই বা এরকম কিছু? আমাদের মানে যেটাকে বলা হয় হ্যাঁ। প্রেমের ভিলেন ছিল না, কেউ? মানে আমাদের তো আসলে আমরা যেমন বলছিলাম আমাদের ভিলেন হচ্ছে সুমন ভাই ছিল, Right, right? হ্যাঁ, হ্যাঁ। আমাদের ভিলেন ছিল। না, আমাদের আসলে রাজশাহী শহর, আমি জানি না আপনারা গেছেন। আমি গেছি। হ্যাঁ, রাজশাহী খুবই খুব nice এবং clean clean, একটা সাজানো শহর। একটা, হ্যাঁ, ছোট্ট একটা শহর। সকালবেলা উঠেই হচ্ছে গিয়ে ওই কিসের পাখির রুটি ডাক যেন শোনা যায়। কালাই। কালাই, Right. right, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা দুজনই হচ্ছে লোকাল, মানে আমার বাবারাও রাজশাহীর লোকাল, ওর বাবারাও রাজশাহীর লোকাল। তো আমাদের পুরো ফ্যামিলিতেই সবাই রাজশাহীতে। তো আমাদের জন্য পরিসর মানে এই প্রেম করা বা বিভিন্ন জায়গায় যে আর মফস্বলে যেটা হয়, রাইট, হ্যাঁ, কোথাও যে আমরা খুবই- আড্ডা দিব, মানে কেউ দেখে এটা ফেলার একটা অপরাধের চান্স মতো একটা থাকে। ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এই- কাইন্ড অফ অপরাধ, মানে আমাদের সময় পুরো অপরাধ ছিল। তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ। তো এটা আসলে পুরো খুব অপরাধ ছিল। খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তো আমাদের ওভারঅল পরিবেশটাই ছিল আসলে খুব মানে অন্তরায় ছিল। হ্যাঁ, আমরা মানে কোথাও যে কোন একটা রেস্টুরেন্টে বসবো, রাজশাহীতে সেই সময় রেস্টুরেন্টে ছিল 3-4টা, হুম, হয় কারোর সাথে দেখা হয়ে যাবে অথবা Exactly. রুয়েটেরই কোনো বড় ভাইয়ের সাথে দেখা হবে। তো আমাদের যারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তারাও জানতো না। আমাদের রুয়েটেরই আমরা যেহেতু একই সাথে পড়তাম, তো আমাদের ওই সার্কেলের মধ্যে যারা ক্লোজ ফ্রেন্ড ছিল কেউই জানতো না যে আমাদের মধ্যে আসলে একটা রিলেশন একটা রিলেশন আছে। সবাই জানতো আমরা উই আর বেস্ট ফ্রেন্ড। আমরা একজন আর আমরা একজন- একসাথে আসলে পড়াশোনাও করতাম অনেক, মানে লাইব্রেরিতে বসে দুইজন, আচ্ছা। তো এভাবে আমাদের সময়ও কাটতো একসাথে। আপনাদের বাসায় তো মনে হয় সেই লাইক আমাদের ফ্যামিলিতে যেরকম আমার বেস্ট ফ্রেন্ডরা খুব লাইক দে আর মোর লাইক মাই ফ্যামিলি মেম্বার, আপনারা তো মনে হয় সেই হিসাবে একজন একজনের ফ্যামিলি পরিচিত ছিল, হ্যাঁ, right? এখানেও একটা হাসির মজার গল্প আছে। অবশ্যই সেটা হচ্ছে শুনতে যে চাই। ও আমার বাসায় খুব কম ফ্রেন্ড আসতো আর কি, লিমিটেড সংখ্যক 2-4 জন। তো তাদের মধ্যে ও আসতো। ও যেহেতু আমরা যেটা বললাম যে আমরা বিভিন্ন গ্রুপে একসাথে পড়াশোনা করতাম, ও আমাকে বিভিন্ন ভাবে হেল্প করতো সাজেশন দিয়ে বা নোটস দিয়ে। তো ও আসতো, তো আমার আম্মা মনে করতো যে হচ্ছে ওরা কিন্তু 2 ভাই, তো আমার আম্মা মনে করতো যে সবুজের তো কোনো বোন নাই, তো আমার বোনের মতো ওর সাথে খুব মানে পছন্দ করে আর কি, মানে ভাই বোনের মতো সম্পর্ক আর কি। তো আমিও চুপ করে থাকতাম আর কি। এটাই আর কি। এটা বেশ ও- মজার ছিল ব্যাপারটা। হ্যাঁ, দ্যাটস নাইস। না ওকে, yeah. তো তারপরে কি ওই যে যেখানে ছিলাম আমরা, হ্যাঁ। যে আপনাদের স্টোরিটা একসময় ফ্যামিলিতে চলে আসলো, Right. ওই যে গেরস্থের যে একদিন, সেই দিনটার কাহিনী জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেই দিনটা একদমই শেষে আমাদের ইউনিভার্সিটির তখন পড়াশোনা শেষ হয়েছে, হ্যাঁ, তাই না? আমরা তখন আমরা ইউনিভার্সিটি পড়াশোনা সালটা কবে? এটা হচ্ছে 2007-এ। সাথে। সাথে আমরা পড়াশোনা শেষ করছি, তখন অলরেডি আমরা মানে আমাদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ হয়েছে। আমরা জানি যে ঠিক আছে, we will এখন try মোটামুটি our best. confident। এখন কনফিডেন্ট, আমরা চেষ্টা করব যে কিভাবে আসলে ফ্যামিলিকে রাজি করানো যায়, বাট হ্যাঁ। তো তখন আমি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, যেহেতু দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, মানে নিজেকে একজন এস্টাবলিশ কম হিসাবে। সময়ে এস্টাবলিশ হওয়ার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে, এই জন্য আমরা তো আমি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আর ও তখন ঢাকাতে প্রাইম ইউনিভার্সিটি, নবীন ইউনিভার্সিটিতে সে লেকচারার হিসাবে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে আমি লেকচারার হিসেবে কাজে ঢুকেছিলাম আর কি। Okay. জাস্ট কিছু তখনও পর্যন্ত ফ্যামিলি মোটামুটি Family তখন জানে না। কন্ট্রোলড হ্যাঁ, অ্যাবাউট বিয়ে শাদী এসব হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন okay. ভাঙাটাঙা হচ্ছে। হুম, তো ও ঢাকাতে আছে, ওর এক আত্মীয়র বাসায় ও যখন ঢাকাতে ছিল, আর আমি আসছি যাই আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে রাজশাহী থেকে বিভিন্ন সময়। আমি যে চাকরি খুঁজতেছি না, আমি আসলে ফুললি ইউকেতে যাওয়ার জন্য বা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য নিজেকে ট্রাই প্রিপেয়ার করতেছিলাম। করছিলাম, হ্যাঁ। তো এর মধ্যে আমরা দুজনেই ঢাকাতে, সেই সময় আমি আমার ফ্রেন্ডদের সাথে আছি, ওর আত্মীয়র বাসায়। তো তখন একজন সামহাও পরিচিত একজন দেখে ফেললাম। ও রাজশাহীতে যায় তার ফ্যামিলিগতভাবে, আমার শ্বশুর শাশুড়ির সাথে তাদের পরিচয় হয় বা তারা দেখতে যায় তার বাসা, এবং ওনারা মানে আমার এক আত্মীয়র মাধ্যমে পরিচয় হয় আর কি। পরিচিত একজন তারা শুধু বিয়ের প্রপোজাল দিয়ে বিয়ে আসলে যায়। হ্যাঁ, হ্যাঁ, এবং সেই ছেলের আব্বা আম্মাও সেই সময় রাজশাহীতে থাকে, এবং তারা আমার শ্বশুর বাসায় গিয়ে কথাবার্তা বলে, মোটামুটি বিয়ে ফাইনাল করে বিয়ে আসছে। অলমোস্ট হ্যাঁ, মানে আমি এঙ্গেজমেন্টের রাতে ডেট গেলে হয়ে যায়। engagement হয়ে যাবে আপনি এরকম। জানেনও না সেটা? না, সেই সময় পর্যন্ত না, জানি না। মানে আমি জাস্ট ওভার দ্য ফোন শুনছি যে আমি এখন আচ্ছা। রাজশাহীতে গেলে আমার এঙ্গেজমেন্ট হবে ও আর কি। উপস মোমেন্ট দেন। খুবই ভয়ঙ্কর। তারপরে আমরা তো খুবই ভয় পেয়ে গেলাম তখন। তখন আমার এবার ছোট খুব- ভাই আর কি সিভি থেকে নাম্বার জোগাড় করে দিল। হ্যাঁ, তো তখন উনি ডেফোডিল ইউনিভার্সিটির টিচার ছিলেন আর কি। আচ্ছা। তো যাই হোক, তো এখানে আমার এক
ফ্রেন্ড তখন পড়াশোনা করতো, তার মাধ্যমে ওনার সাথে আমরা যোগাযোগ করলাম। তো যোগাযোগ করে ও অ্যাকচুয়ালি মানে ওর বুদ্ধি ছিল, আমার এত সাহস ছিল না seriously, যে আমি পাত্রকে ফোন দিয়ে মানে কিছু বলবো এরকম একটা মোমেন্ট, আমার এত সাহস ছিল না। ওর বুদ্ধি ছিল। আমি ওকে দিয়ে ফোন দেওয়ালাম আর কি, কাইন্ড অফ যে তুমি ফোন দাও ওনাকে, দিয়ে বলো যে আসতে দেখা করার জন্য। মানে এটা আসলে খুব ড্রামাটিক একটা বিষয়, আমরাও প্রিপেয়ার ছিলাম না। তারপরে ও আসতে বললো ওই ভাইয়াকে, আমরা দুজন গেলাম। বাট আমি আসলে ফ্রন্টে যাই নাই, ও পিছনে একটা টেবিলে বসেছিল মানে ফুড কোর্টে, বাট উনি বুঝেনি, উনি তখনও বুঝে নাই আর কি। তো উনি আসছে, তো তখন আসার পরে ও কথাবার্তা বলছে যে ও আমাকে বলতে বলছে, আমি ওটাই বলেছি। আমি বলেছি ভাইয়া আমি আসলে খুবই ওবিডিয়েন্ট গার্ল, বোঝা যাচ্ছে। আমি মনে হয় না আপনাকে বিয়ে করতে পারবো, আমি একজনকে পছন্দ করি, তো সে এখনো আসলে এস্টাবলিশ না, এই জন্য ব্যাপারটা বাসায় বলতে পারছি না, তো আপনি কাইন্ডলি একটু বলেন যে আপনি আমাকে পছন্দ করছেন না, এই বলে আর কি। তো উনি আমাকে ডাক দেয় এবং মানে হি ওয়াজ ভেরি মানে কি বলবো, খুব হিরো টাইপের একটা অ্যাটিটিউড করে আর কি। সে বলে যে তুমি, ও ফার্স্টে বলে তোমাকে তোমার পছন্দ হয়েছে, এটা তোমার জন্য মিথ্যা কথা হবে, আমি বাসায় কিভাবে বলবো, ঠিক আছে। সে ফার্স্ট ডিনাই করে, ওকে, তারপর ফাইনালি সে রাজি হয় আর কি। তারপরে আমাকে ডাকে বললো যে তুমি ইউ আর ভেরি লাকি, তুমি তাকে কখনো কষ্ট দিও না, এটা সেটা হয়ে যাবে। আমরা তো অনেক তাকে থ্যাঙ্কস দিয়ে বাসায় আসলাম, ভাবলাম যে ওকে, সে বলছে রাজি হলো লাস্টে তার সে বিয়েটাকে ডিনাই করবে না। উনি আবার বললো যে তুমি চাইলে তুমি বাইরে যেতে পারো, আমি এনগেজমেন্ট করে রেখে দিব আর কি। এইটা তো শুনে আমরা মানে বুঝিনি, উনি এনগেজমেন্ট করে রেখে দিবে, আপনার জন্য হোল্ড করে রেখে দিবে। OMG, আচ্ছা ওকে, দ্যাটস রিয়েলি ড্রামাটিক ওয়ান। ওকে, সে বললো যে তোমার তো এরকম বিয়ে প্রপোজাল, এটা ক্যান্সেল হয়ে আরেক জায়গা থেকে আসবে, তার থেকে আমি তোমাদের উই উইল বি এ গুড ফ্রেন্ড, তো আমি এনগেজমেন্ট করব, বাট তুমি বাইরে যাও, সেটেল ডাউন করো, এন্ড দেন আফটার বুঝা যাচ্ছে উনার আসলেই পছন্দ হয়েছিল আপনাকে, হি রিয়েলি ওয়ান্টেড ইট। আচ্ছা, ফাইনালি আপনারা কিভাবে দুই ফ্যামিলি? এক মিনিট, এখানে শেষ হয়নি। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম, তো ভাবলাম যে উনি ক্যান্সেল করবে, বাট উনি যেটা করছে বাসায় যে ওনার প্যারেন্টস কে বলে দিছে, ওনার প্যারেন্টস ফোন দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বলছে। ওকে, সো ফাইনালি ইট রিভিলড আর কি ঝগড়া আর কি। দ্যাট ওয়াজ দ্য পার্ট তুমি মিস করতেছিলাম। তো আমরা খুব মানে আমরা সব জানাতে পারতেছিলাম না, তাই উনি সামহাও আমাদের উপকারী করছে। হ্যাঁ, এটা সাহস করে বলতে পারতেছিলাম না, কিন্তু উনি ফাইনালি এই মোমেন্টটা আসছে। এক্স্যাক্টলি, ইট ওয়াজ গুড ফর আস অ্যাকচুয়ালি। তারপরে ফ্যামিলি, তারপর তো এই যে ফ্যামিলিতে যেটা হয় আসলে, মানে রাজি কার ফ্যামিলিতে বেশি প্রবলেম ছিল? দুইজনারই বলা যায়, আসলে দুইজনের ফ্যামিলিতেই সমস্যা ছিল। প্রেম মানে হ্যাঁ এক্স্যাক্টলি, বাংলাদেশের জন্য টিপিক্যাল মেন্টালিটি। ও তখন কেবল বের হইছে, আমি একটা বেকার ছেলে, পড়াশোনা শেষ হয়েছে। আমার ফ্যামিলিতে আমার আব্বা হচ্ছে সব ভাইদের মধ্যে ছোট, আমার সব কাজিন বড়, আর ও কেবল বের হয়েছে, ও কেন আমি চাকরি করে না, এস্টাবলিশ হয় না। দুই ফ্যামিলির জন্য এটা অকওয়ার্ড। হ্যাঁ, দুই ফ্যামিলিরই আসলে নিজস্ব লজিক ছিল, এখন আমরা বুঝি, তখন আসলে কিন্তু তখন তো আসলে হ্যাঁ, বাট somehow you guys managed. হ্যাঁ it was a it was big difficult, struggle. but তারপরে আপনারা কবে ইউকে তে গেলেন? 2000 আমরা 2007 এ গেছি। এই বাসায় জানার কিছুদিন পরেই তারা, না, তারপর তোমার ভিসা হয়, স্টুডেন্ট ভিসা আমি হয়, যখন ফাইনালি ভিসার জন্য অ্যাপ্লাই করি, ভিসা হয়। তারপরে আমি 2007 এরই মিড অ্যারাউন্ড জুলাই আমাদের বিয়ে হয় আর কি। বিয়ের এক সপ্তাহ পরে আমি হ্যাঁ, অগস্টের 1 তারিখে ও চলে যায়। ওকে, মানে ইট ওয়াজ ভেরি কুইক এভরিথিং, মানে বাসায় বড় রাজি আপনার করানো। ভিসার জন্য বা যাওয়ার জন্য হয়তো খুব তাড়াহুড়ো। পরে আপুকে নিয়ে গেলেন হ্যাঁ, ও প্রায় আমি গিয়েছি জানুয়ারির 1 তারিখে, মানে 2008 এর। সো দ্যাট মিন্স দ্য ডিফারেন্স ছিল 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। ওকে, তার মানে লং ডিসটেন্স রিলেশনশিপটা খুব বেশি ক্যারি করতে হয় না। এটা আসলে কথা ছিল লং ডিসটেন্স হওয়ার, আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমরা তো 2 বছর পরে 1.5-2 বছর আমি ওখানে যাব, কিছুটা সেটেল ডাউন করব, তারপরে ও যাবে 2 বছর পরে, বাই দ্য মিন টাইম ও চাকরি কন্টিনিউ করবে এখানে। তো এরকম প্রিপারেশন নিয়ে গেছিলাম, কিন্তু যাওয়ার পরে আর মনে হচ্ছে না যে ইটস পসিবল, মানে ওর পক্ষেও পসিবল হচ্ছে না। তখন মনে হচ্ছে যে নেক্সট ফ্লাইট যদি পসিবল I was about to ask this question যে আপনার লং ডিসটেন্স, সরি আমার আজকে একটু গলা সমস্যা, আমি এটাই মাত্র বলতে নিছিলাম যে আপনারা তাহলে মোটামুটি সব ধরনের এক্সপেরিয়েন্স গ্যাদার করে ফেলছেন, অবশিষ্ট ছিল এই লং ডিসটেন্স রিলেশনশিপটা, সেটাও আপনাদের মোটামুটি কিছুটা চলে আসছিল। তো কেমন ছিল ওই সময়টা? খুব প্যাথেটিক টু বি অনেস্ট।
মানে আমাদের ভয়ঙ্কর। রুয়েটের হুম। লাইফটা যেটা ছিল 4 বছর একসাথে ছিলাম, তো 4 বছর আমাদের রুয়েটের ক্লাস হতো 5 days a week। আর আমরা ফ্রাইডে স্যাটারডে অফ ছিল হ্যাঁ, উইক। কারণ আমরা কিন্তু ওই ষষ্ঠ দিনও লাইব্রেরিতে যেতাম আর কি, কারণ দেখা করার হ্যাঁ, জন্য। অনেক ইম্পর্টেন্ট ক্লাস থাকতো, কত কিছু থাকতো, রাইট? লাইব্রেরি লাইব্রেরি বন্ধ থাকতো, তো সেদিনকে তো যেতে যেতে পারতাম না। পারতেন না, হ্যাঁ। তো লাইব্রেরিতে আমরা যেতাম অলমোস্ট প্রতিদিন, মানে আমাদের ওই এভরি উইক 6 দিন সামহাও Group দেখা study। হবে। মানে বিভিন্ন ডেটিং স্পট ছিল লাইব্রেরি, তার মানে হ্যাঁ, বুঝতে পারলাম। ডেটিং স্টাডি। আচ্ছা, আমরা কিছু কমেন্ট পড়ে নিই, অনেকেই আছেন আমাদের সাথে। ফারজানা হাফিজ বলেছেন গুড ইভিনিং, বেস্ট উইশেস টু বোথ অফ ইউ তানিয়া অ্যান্ড সারওয়ার। অ্যান্ড পারভিন আক্তার রিয়া বলেছেন ওয়াচিং। মেহেক মৌতুসি রহমান বলেছেন আপু এন্ড ভাইয়া ইউ বোথ আর লুকিং গ্রেট টুগেদার, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা ছোট্টখাটো একটা গেম খেলবো নাকি এখন? গান গেতে বলবো নাকি অভিনয় করতে বলবো, কোনটা করা যায়? ওই গান গায়, আমি কিন্তু গান গেলে তখন দেখা হলো যে মানুষজন লাইভ দেখা ছেড়ে দিবে, তখন আমার গান তাহলে সেক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন হ্যাঁ, আছে, হ্যাঁ। বিয়ের আগে কখন ওনার গান শুনছিলেন? না, এর জন্য এই লাকিলি স্টিল না এখানে বসে আছে কালকে। আমি শুনছিলাম, ও শোনাইছিল বিয়ের আগে গান, বাট আমার না, কিন্তু আপনি শুনানো ইচ্ছা করে, কারণ আপনি জানেন গান শুনলে যদি ভেঙে যায়। আমার লাস্ট এই রিসেন্টলি একটা প্রোগ্রামে আমার গান এত বাজে, জাস্ট বলি আর রিসেন্টলি আমাদের এই গত সপ্তাহে আগের সপ্তাহে একটা প্রোগ্রামে আমাদের জাস্ট ফ্যামিলি গেট টুগেদার, ঠান্ডা ছিল ভাই, গলা খারাপ ছিল। আমি ওখানে একটু জাস্ট ও গান গাচ্ছিল, তোর সাথে 2 লাইন মিলানোর জন্য কেবল শুরু করছিলাম আর কি। জাস্ট এই কয়েকটা শব্দ গাইছি, তো তখন আমাদের খুব ক্লোজ 2 একজন ফ্রেন্ড বলছে যে নেক্সট টাইম যদি আমি গান গাই তারা পচা ডিম নিয়ে আসবে। ওকে, সো র‍্যাপিড ফায়ার একটা ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, sure. আমরা র‍্যাপিড ফায়ার করব এখন। দুজনকে অ্যানসার দিতে হবে একসাথে। ওকে, ওকে, ইন্টারেস্টিং। একসাথে মানে হচ্ছে দুজনের অ্যানসার দুজন দিবে, ওকে, কিন্তু অবশ্যই কে আগে দিতে পারে, আচ্ছা ঠিক আছে? চিন্তা করার সময় পাওয়া যাবে। চিন্তা তুমি করার হেরে সময় যাবে পাওয়া যাবে। কিন্তু জিতবা না। না, চিন্তা নেই। ওই যে বলছি, ইয়া, একটা কথা আছে দাম্পত্য জীবনে, হ্যাঁ। ওয়াইফদের একটা ডায়লগ, am I right or am I right? There is no option to be wrong ওয়াইফদের জন্য। এটা So, তো ধরেন বিয়ে করার পর থেকে, বিয়ে তো অনেক দিন হয়ে গেছে, রাইট? তো এটা এখন শিখে একদম ব্লাডের মধ্যে ঢুকে গেছে। হয়ে গেছে, রাইট? ওকে, সো খুবই ফানি ফানি কোশ্চেন থাকবে এবং আমরা রিয়েল আনসার, অনেস্ট আনসার চাই আপনাদের কাছ থেকে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কে বেশি রাগী? ওকে। নাইস, কে বেশি বাচাল? ওয়াও, এবারে আসলে ভুলে যাচ্ছে। ওকে কে বেশি ভুলো মনা? ভুলো না। না, আমি আচ্ছা, ওকে, মানে সেক্ষেত্রে যদি ডিপেন্ডস আসলে, কারণ আমি অনেক সময় এমন হয় যে ওই শপিং মলে যেটা মেনলি হয় আর কি, অনেকবার বলে দেওয়ার পরে যাওয়ার পরে ও আচ্ছা, হ্যাঁ, এটা খুব কমন, আমি কোনোভাবেই মনে করতে পারি না। আমারও মনে কয়টা থাকে না। ফোন পান যখন গ্রসারি করতে পাঠান, যদি একা কোনো ও আল্লাহ, আর বলে দাও। ওনাদের আবার স্পেসিফিক আইটেম থাকে তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে নিতেই সমস্যা। আমি শপিং এ ঢোকার আগে গাড়ি থেকে ফোন দিয়ে আবার ভিতরে যে ভুলে যাই কি বললো আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, কে বেশি ফালতু জিনিসে টাকা খরচ করে? ফালতু জিনিসে টাকা খরচ। ও হ্যাঁ, শপিং আরে বা, এখানে তো উল্টা, নরমালি জামাইরা থাকে এই ধরনের। না। ওকে, ফাইন। কে বেশি ড্রামাটিক? ভাইয়া খুবই হেজিটেট ফিল করছে। ডোন্ট ওয়ারি, আই উইল প্রোটেক্ট ইউ। আমার ভাই ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে, সো আই ক্যান গেট অ্যান ইন্স্যুরেন্স ফর ইউ। আপনি অনেস্ট ওপিনিয়ন দিবেন, ভয় পাবেন না একদম ভাইয়া। সো কে একই কথা বারবার বলে? এটা ও মাঝে মধ্যে ও, আমার মাঝে মধ্যে মাথা খারাপ হয়ে যায় এই কথা শুনছি। না, কারণ হচ্ছে এক কথা ও একবার বললে মাঝে মাঝে বুঝে না, এই জন্য বারবার না, না, আমি বুঝি। বদভ্যাস হয়ে গেছে যে বারবার বলে বোঝাতে হয়। কে বেশি আবেগপ্রবণ? আবেগপ্রবণ আমি। ঝগড়া করে কে বেশি? ঝগড়াও। উনারা বেশ অনেস্ট কাপল, আই লাইক ইট। কে ভালো রান্না করে? আমি তো ভালো রান্না করি, বাট ওটাই ভালো বলি সবসময়। ওকে, তার মানে ভাইয়াও রান্না করতে পারে, রাইট? হ্যাঁ, পারে। ও গরুর মাংস Okay. রান্না করতে পারে। ওয়াও, গরুর মাংস। আর কি? আমি আসলে পারি না এমন জিনিস। এটা একটা আমার জন্য না, just সমস্যা, মজা করলাম। কারণ কেন আপু? জামাইরা রান্না জানলে কিন্তু এটা ওয়াইফদের জন্য সমস্যা। কেন জানেন? আমি যদি কখনো শর্ট কিছু করতে চাই, ও ধরে ফেলে, বলে যে এটা তো ঠিক হয় না, এটা এরকম কেন, এটা টেস্ট এরকম, এই জন্য একটু কম জানাই ভালো। জানে। কিছু আমাদেরও কমন
তোমার এসব। কে বেশি ঘুম? ঘুম কাতরে আমি। হ্যাঁ, ও কারণ আমি নর্মালি, হ্যাঁ আমার ঘুম একটু কম হয়, আগে হতো বেশি, এখন হ্যাঁ, ও এখন বেশি তুমি ঘুম। একটু কম ঘুমাও কেন জানি। সারপ্রাইজ প্ল্যান কে ভালো করে? আমি তুমিও করো অবশ্য, না ও করে, হ্যাঁ ডিপেন্ডস অন মানে হোয়াট অকেশনস অথবা যেটা কি Okay. সেটার উপরে ও অনেক সারপ্রাইজ দেয়। কে বেশি হাসতে পারে? হাসতে পারি আমি। হ্যাঁ আমি তো হাসতে হাসতে না। কেঁদে ফেলার অভিজ্ঞতা আছে। মানে আমি একদিন হ্যাঁ হ্যাঁ ও একদিন ও আমাকে চট দিয়ে হাসি থামাইছে, কারণ আমার হাসি থামতে ছিল না। মানে আমি হাসতে হাসতে এমন একটা অবস্থা, মনে আছে? হ্যাঁ, আমার আম্মুকে আম্মুর টিচার বলতো মানে নাকি, আমার পেট ব্যথা হয়ে গেছে লিটারালি। আমি ওকে বলতেছি যে আমি থামতে পারতেছি না। মানে ও হাসতে হাসতে কান্না শুরু করে কান্না দিচ্ছে, শুরু করে কিন্তু দিচ্ছে, আমাকে হাসি থামাও please। থামতে হ্যাঁ, আমার পারছে না। আম্মুকে বলতো তুই আজকে কয়টা হাসির বড়ি খেয়ে আসছিস। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হুম, হুম। কে ঝগড়ার পরে প্রথম ক্ষমা চায়? ও আল্লাহ, আমি না, এটা ঠিক কথা না। এটা answer ছেলেরাই হবে সব সময়, আমি জানি। না তোমার ঝগড়া পেতে যাবে তার থেকে থাক। এটা কেমন হবে? কে বেশি খাবার চুরি করে খায়? খাবার চুরি করে মানে লাইক নিষিদ্ধ জিনিস, যেমন ওর আমি যেমন diabetes মিষ্টি আছে। খাই, আমি আমার মিষ্টি খাই, diabetes। আমি এটা মিষ্টি আসলে চুরি করে কি- খাই আর ও কি চানাচুর চুরি করে খায়। হ্যাঁ, মানে কি ধরনের খাবার? চানাচুর আমার খুব, মানে ও নরমালি খেতে পারে না, Anything, কিন্তু খাওয়া can be খাওয়া। খাবার যেটা মিষ্টি হলে নিষিদ্ধ, আমি যেমন মিষ্টি, নিষিদ্ধ মানে কি, মানে আপনার জন্য হ্যাঁ, ভালো না বা হ্যাঁ, যেমন আমার জন্য মিষ্টি ভালো না, Right. বাট মিষ্টি যেমন আমি আমার একেবারে craving হয় খাই না, মিষ্টির জন্য। But আমার ও দেখা আমার গেলো মিষ্টির মিষ্টি ক্রেভিং আনলে হয় আর ওর ঝালের আর একটা কি। দুইটা আমি খাই বা আমার মেয়েরা খায়, ভাজা বাট পোড়া। বাকি সব একদিন দুদিন পরে দেখা গেলো যে নাই, সে সামহাও খেয়ে ফেলেছে। আর ঝাল আইটেম যদি হয় বা বিফ যদি থাকে তাহলে দেখা গেলো যে আমি মোস্টলি খাই আর কি। তো Okay. ডিপেন্ডস অন যে কি ফুড আছে, বাট আমাদের র্যাপিড ফায়ার আমরা এখানেই বন্ধ করি। ওকে, লাস্ট আমি একটা একটু- কোশ্চেন করব, জীবন নিয়ে কে বেশি সিরিয়াস? জীবন নিয়ে ও। আমি না, হ্যাঁ। আমার মনে হয় আমি সিরিয়াস না, আমরা কেউই সিরিয়াস না। তোমাকে দেখে তো সিরিয়াস মনে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা আবার একটু গল্পে ফিরে যেতে চাই, যেখানে আমরা থেমেছিলাম। আপনাদের মোটামুটি বিয়ের কাহিনীটা জানলাম, ফ্যামিলি রাজি হলো, ফাইনালি বিয়ে হলো। আমি একটু এর মাঝখানে জানতে চাই, ওই ভিলেনের কি খবর? ভিলেন কি এখনো যোগাযোগ পরবর্তীতে কোনো কিছু ছিল? না, না, Okay. ওনার সাথে আসলে হি ইজ গন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া যদি আমাদের দেখে থাকেন আজকে, আপনি যদি কোনোভাবে যদি চলে পড়ে, আপনার জন্য ওনার আজকে এক হতে পারলো। না, আমরা এটা নিয়ে পরে কয়েকবার কথা বলেছি যে আমরা আসলেই ওনার প্রতি থ্যাঙ্কফুল, কারণ আমরা হয়তো বা উনি না জানালে আমরা বাসাতে জানাতে পারতাম না। আরো সময় নিত, হ্যাঁ, হয়তো কারণ ব্যাপারটা আরো আমার জন্য complicated খুব হতো। ডিফিকাল্ট ছিল আমার বাসায় বলা, ওর জন্য তো ডিফিকাল্ট ছিলই আর কি। এই বাট আরো দু একজন আছে যাদেরকে এই যে বিয়ে ভাঙাইছিলাম আর কি, এরকম দু একজন আছে যারা আমাদের পরিচিতের মধ্যে, তাদের সাথে আমার এখনো পরিচয় আছে, পরবর্তীতে জানি যে ওয়ার দে আর, তো এরকম মানুষও আছে আর কি। বাট এই মোটামুটি তার সাথে মানে লাস্ট যে ভাইয়া, ওনার সাথে পরিচয় নাই এখন ওকে, লাকিলি। আমি বিয়ের পরের একটু গল্প শুনতে চাবো আপনাদের কাছে। যখন আপনাদের ফার্স্ট সংসার, মানে কনজুগাল লাইফ যখন স্টার্ট হলো, আপনাদের ফার্স্ট সংসার শুরু হলো ইংল্যান্ডে। ইংল্যান্ডে, হুম। হাউ ওয়াজ ইট? মানে কিভাবে প্রথম, কি মনে পড়ে? আমাদের যেমন অনেক মনে পড়ে, আমাদের যখন প্রথম সংসার শুরু করি আমাদের মনে পড়ে আমাদের 4টা পিলো আর একটা ম্যাট্রেস দিয়ে একটা আমরা mattress সংসার দিয়ে শুরু সংসার। করেছি। হ্যাঁ, আমাদের ভাই দুইটা ব্যাগ ছিল, মানে দুইটা ব্যাগ বলতে দুইটা না, মানে দুটো লেদার আমি ব্যাগ। ওই যে লেদার ব্যাগ গুলো থাকে আমরা বাংলাদেশ থেকে আমি দুইটা লেদার ব্যাগ নিয়ে গেছিলাম, ও 6 মাস পরে যাই, ওর দুটো লেদার ব্যাগ ছিল। তা আমি তো যাওয়ার পরে যে 5-6 মাস ছিলাম লন্ডনে কোথায় থাকতেন আপনি? লন্ডনে, আমাদের আবার লন্ডনের বাসা চেঞ্জ সামহাউ ইজ নট লাকি ফর আস, না। আমাদের অনেকগুলো বাসা চেঞ্জ করতে হয়েছে। ইস্ট লন্ডন, East London, East East London, London, city। হ্যাঁ। আমরা হোয়াইট চ্যাপেল, মাইল্যান্ড, বেশ অনেকগুলো জায়গায় ছিলাম। আপটন পার্ক। তো আমি তো আমার একজন কাজিন প্লাস হচ্ছে আরো দু একজন ফ্রেন্ডের সাথে ছিলাম। তবে ও যখন গেল আমরা উঠলাম তো Flat ওই- নিলেন। তখন তো মনে হয় লন্ডনের অবস্থাও খুব খারাপ ছিল, কারণ অনেক স্টুডেন্ট যাইতেছিল। আমরা 2007 গেছি তো 2009 থেকে শুরু 9 হয়েছে। থেকে শুরু হয়েছে 2009 থেকে শুরু হয়েছে Okay, প্রবলেমটা। okay. হ্যাঁ, আমরা 7-8 তখন মোটামুটি ভালো ছিল। তো ও যাওয়ার পরে আমরা যখন বাসা চেঞ্জ করতাম, আমাদের সংসার বলতে এই আমার দুটা ব্যাগ, ব্যাগ, দুটো ওর দুটা ব্যাগ, ব্যাগ, হ্যাঁ। এইটা নিয়ে আমরা চলে যেতাম আর কি। বাট টু বি অনেস্ট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। এটা অবভিয়াসলি স্টুডেন্ট ছিলাম, দুজন একসাথে এক্সপ্লোর করা আর সবকিছু নতুন ছিল। রান্না বান্না কি ভাবি তখন পারতেন না?
ওকে রান্না শিখাইছি কিন্তু আমি। হ্যাঁ, আমি গিয়ে দেখি ও সবকিছু রান্না করতে জানে ভাইয়া। ডাল রান্না করে ওই ক্যাবিনেটের মধ্যে যতগুলো মশলা আছে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ সবকিছু দেয়। সবকিছু দিয়ে তারপরে যেটা মেইন, মাছ হলে মাছ, মুরগি হলে মুরগি, গরু হলে গরু, ডাল হলে ডাল। পানি দিয়ে রান্না। আমি গেলাম তখন ও আমাকে এটাই শিখালো, বললো যে এভাবেই করো। মানে আমি তো যখন গেছি যে বললাম যে আমার কাজিনদের সাথে ফ্রেন্ডদের সাথে উঠছিলাম, তো ওরা তো আমার রান্নার শিক্ষক, তখন তো আমিও কিছু জানি না, তো আমাকে এভাবে শিখাইছে, বলছে যে সবকিছু দিবা, ব্যাচেলর রান্না। ব্যাচেলার রান্না সবকিছু দিবা, তারপর তোমার যে ইনগ্রেডিয়েন্টস থাকবে সেটা দিয়ে দিবা। দ্যাটস হাউ আই নো। যেমন গুরু তেমন শিষ্য, আর কি হবে। আচ্ছা, ওকে। তারপর ও যখন গেল, পরবর্তীতে যে সিদ্দিকা কবির রেসিপি দেখে একটা দেখে বই রান্না ছিল, শিখছে। ওটা দেখে দেখে একটু একটু করে হ্যাঁ শেখা তখন আর তো কি। ইউটিউব এত বেশি পপুলার ছিল ছিল না। না, হ্যাঁ। তখন এত ছিল না। 2012 এর পরে পরে ইউটিউব, হ্যাঁ তো আপনারা সংসার শুরু করলেন ওইখানে, টোনাটুনি সংসার। হ্যাঁ খুব এক্সাইটিং ছিল, আমরা খুব মানে খুব এনজয় করতেন ওই মোমেন্ট গুলা, রাইট? রাইট, হ্যাঁ মানে মানে অবশ্যই দুজনেই স্ট্রাগলিং একটু করে তো সংসার ছিলই, চালাচ্ছে। Struggling তো দেশের অবশ্যই, বাইরে, হ্যাঁ হ্যাঁ। দুজনই আসলে আনএস্টাবলিশ বলা যায়, হ্যাঁ, and অবশ্যই। কষ্ট Weather ছিল অনেক different, রকমের, মানুষ কিন্তু তার different। মধ্যে দিয়েও অনেক শান্তি ছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা ট্রু। হ্যাঁ, হ্যাঁ, খুবই মানে চমৎকার ছিল। সবকিছুই আসলে নিজেরাই করা, একটু 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 করে একটু গোছানো। করে সংসার গোছানো। আমরা 7 প্রথম বছর। বোধহয় রাইস কুকার কিনেছিলাম না? হ্যাঁ ওই প্রথম একটা সবকিছুই ছোট্ট আপনি rice যেরকম cooker বললেন ছিল যে আমাদের ম্যাট্রেস এন্ড সংসারে। চারটা পিলো, পিলো, এই হ্যাঁ। এই টাইপেরই আর কি, ধীরে ধীরে গড়ে তোলা। বাট ওভারঅল ওখানেও আমাদের এখানে যেমন রেজিনাতে ফ্যামিলির মতো হয়ে গেছে, ওখানেও আমাদের খুব ক্লোজ কিছু মানে ভাই ফ্যামিলি ব্রাদার ফ্রেন্ডস বন্ধুরা ছিল, যারা ছিল, হ্যাঁ। তারাই আত্মীয় স্বজনের মতোই, মানে একেবারে সিলেটি ফ্রেন্ড ছিল না? সিলেটি, হ্যাঁ সিলেটি ফ্রেন্ড ছিল না টু বি অনেস্ট, বাট পরিচিত অনেকে ছিল। মানে কারণ ওই সিলেটি, জায়গাটাই হচ্ছে পুরো সিলেটের। হ্যাঁ। সিলেটি যারা ভাই ব্রাদার আমাদের ফ্রেন্ড মেনলি ঢাকার আর বগুড়ার, মানে সামহাও মানে আমাদের ওদের সাথে আর কি হয়, মানে হয় না যে একটা ছোট্ট একটা কমিউনিটি গড়ে ওঠে আর কি নিজেদের মধ্যে, যেমন এখানে হয়েছে। রক্তের সম্পর্ক ছাড়াও যারা আসলে বিপদে আপদে Exactly, কাছে থাকে। আমার যখন প্রথম মেয়ের জন্ম হয় তখন ওরাই ইংল্যান্ডে ছিল। হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ও Okay. 2013-তে হয়, ও Okay. ইংল্যান্ডে হয়েছে। Okay, আর আর তখন দ্বিতীয় জন বাংলাদেশে। দ্বিতীয় জন বাংলাদেশে, আচ্ছা। হ্যাঁ 2017-তে। ওকে। ওকে, আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের সাথে আরো কিছু লোক জয়েন করেছেন। কাফিল ভাই আছেন আমাদের সাথে। উনি বলেছেন ওয়ান্ডারফুল আড্ডা, এনজয়িং এভরি সেকেন্ড অফ ইট। সবুজ ভাই and Tania Appu are truly an amazing beautiful couple made for each other. থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সাথে আছেন জামিল নিমন। উনি লিখেছেন, সবুজ ভাই প্লিজ ওমর রমজানের রোজা শেষে গানটা শোনান। এটা কি কোনো স্টোরি আছে? এটা পরে আসবে। পরে বলতেছি। আচ্ছা, মোহাম্মদ মাহমুদ হাসান বলেছেন, গুলাম সারওয়ার ক্যাম্পাসের বড় ভাইদের কিভাবে ম্যানেজ করেছো এবং লাইব্রেরি ওয়ার্ক করে কার রেজাল্ট বেশি ভালো ছিল? সিক্রেট হলে নো আনসার রিকোয়ার্ড। সরি, আরেকবার বলেন কোশ্চেনটা কি বলছেন? আচ্ছা, হাসান ভাই উনি জিজ্ঞেস করছে ক্যাম্পাসের বড় ভাইদের কিভাবে ম্যানেজ করেছো? ও আচ্ছা, বড় ভাইদেরকে ম্যানেজ করা ডিফিকাল্ট ছিল। ওনারা বেশ কয়েকদিন মানে পিছিয়ে কন্টিনিউয়াস পড়ে। ছিল আর কি বিভিন্ন সিরিজের। তারপর যখন দেখছে যে ঠিক আছে আমার সাথেই আসলে যেহেতু বন্ধুত্ব ছিল, আমার সাথেই তাদের বন্ধুত্ব হয়ে যাচ্ছে এবং আমার দিক থেকে কোনো রিপ্লাই পাচ্ছে না, তো ধীরে 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 তারা আসলে সরে যায় আস্তে আস্তে, ইন্টারেস্ট হারায় ফেলে। এটা ছাড়াই ফেলে আর কি। আর ভাইয়া জানতে চেয়েছেন যে কার এই যে লাইব্রেরি ওয়ার্ক এত করা হতো, হ্যাঁ, হ্যাঁ। ফাইনালি তার কার result রেজাল্টটা সবচেয়ে ভালো হলো? ও আচ্ছা, রেজাল্টেরও রেজাল্ট প্রথম দিকে ওর ভালো ছিল আমার থেকে, পরের দিকে তখন ধীরে- আবার মন খারাপ হয়ে যেত, মনে হতো যে ও আমাকে এত হেল্প করছে কিন্তু আমার রেজাল্ট হচ্ছে ভালো How না। ওর কেন sweet, খারাপ হচ্ছে? আচ্ছা, okay. মন খারাপ হতো, পরে শেষের দিকে গিয়ে আবার এই মন average খারাপের জন্য ওনার হ্যাঁ, result এটা খারাপ একটা হয়েছে। কারণ, দ্যাট ইজ ট্রু ভাইয়া। এটা ও যখন দেখলাম যে আমাদের ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্ট ছিল হ্যাঁ 5 এর সিসি সি প্লাস প্লাস, 101, হ্যাঁ তো ওটাতে মানে মাত্র 7 জন এ প্লাস বা এ পাইছিল আর কি। তো ওর মধ্যে ও একজন ছিল, আমি এবার খারাপ করছিলাম কিন্তু ওটা ওকে সবচেয়ে বেশি হেল্প করছিলাম। তো আমি একেবারে সিরিয়াস ছিলাম না পড়াশোনার বিষয়ে, ওকে পড়ানোর বা বোঝানোর জন্য যতটুকু পড়া লাগে ততটুকু ততটুকু করতেন। আচ্ছা, okay. তো তারপরে ও ভালো করে খুবই মন খারাপ হলো, তখন আমার আরো বেশি সফট কর্নার কাজ করলো। আচ্ছা আমার খারাপ হয়েছে এটাতে, ও এত বেশি মন খারাপ করতেছে, তো এটাতে একটা বড় সফট কর্নার কাজ করছে, এটা দ্যাটস ট্রু। Okay. তবে Okay. শেষে অ্যাভারেজে গিয়ে ওর রেজাল্ট ভালো ছিল আর কি। Overall. আমি ওটাই চাইতাম যে ওর রেজাল্ট ভালো হোক। ওভারঅল ভাইয়া হ্যাঁ। ছিল টপ আগে। নাসিমুল গনি ভাই আছেন, টু ওয়ান্ডারফুল পিপল এনজয়িং দ্য শো ফুল অফ ফান এন্ড লাফটার। জাকির মল্লিক ভাই বলেছেন, ওয়ান্ডারফুল ইভেন্ট, ইটস এ ট্রু লাভ জার্নি অ্যাপার্ট ফ্রম দ্য সারোয়ার ভাই ইজ দ্য বেস্ট agronomist at Regina. আচ্ছা,
এটা নিয়েও জিজ্ঞেস করবো না। ব্রাদার মাইট হ্যাভ সাম সিক্রেট অ্যাবাউট ফার্মিং অ্যান্ড গার্ডেনিং, প্লিজ শেয়ার দ্য সিক্রেট, হাউ ইউ গ্রো টনস অফ ভেজিটেবল এভরি ইয়ার। ইনশাআল্লাহ জাকির ভাই এবার আপনার বাসায় পৌঁছে যাবে। জাকির ভাই, এটা আমরা সবাই জানতে চাই। আর আরেকটা কমেন্ট আছে, আবার পারভিন আক্তার রিয়া বলেছেন, সবুজ ভাই ও তানিয়া স্যার কাছে কোয়েশ্চেন ছিল, তাদের কাছে আসলে লাভের ডেফিনেশন কি, কে বেশি কেয়ারিং, কে অ্যাটেনশন বেশি পাইতে চায়? অ্যাটেনশন সিকার কে? অ্যাটেনশন সিকার তো এটা হচ্ছে Attention নিঃসন্দেহে। seeker আমি। নিঃসন্দেহে এটা আসলে বলার কিছু নাই। কেয়ারিং আমি বলবো ও আই উড সে ও মাঝে মধ্যে ওভার কেয়ারিং আর কি, মানে সেটা হ্যাঁ যেটা আমার কাছে ভালোবাসার অত্যাচার যেটাকে বলা হয় আছে আর কি। যে আসলে তবে কেয়ারিং তো অবশ্যই ভালো। আর আমার কাছে মনে হয় ট্রু লাভের ডেফিনেশন হচ্ছে ডিপেন্ডেন্সি আর ট্রাস্ট। সো ওকে, ওই আপুর জন্য অ্যানসার ডিপেন্ডেন্সি এন্ড রিয়া ট্রাস্ট। ভাবি, না Thank you, ভাবি। আমি অবশ্য আমার কাছে মনে হয় যে লাভ বা ট্রু লাভ এটা আমি ওকে দু একবার বলছি আর কি, যে কমফোর্ট জোনের মধ্যে আমরা সবসময় থাকি, যে দ্যাটস হাউ আই ফিল, যে আমরা আসলে নিজের কমফোর্ট জোনের বাইরে যে আরেকজনের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতেছি, এটা আমার ওয়াইফ হতে পারে বা বাচ্চা হতে পারে বা ফ্রেন্ড হতে পারে, আমি আরেকজনের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতেছি আমার কমফোর্ট জোনের বাইরে, যে এটা একটা ইন্ডিকেশন মনে হয় যে আমি তাকে আসলে কতটা ভালোবাসি বা রেসপেক্ট করি। আর একটু স্পেসও দেওয়া দরকার, Obviously. এটাই আর কি। যথেষ্ট স্পেস মনে হয় আপনি পান। না আচ্ছা, ও তো পাই, আমি opinion দিয়ে দিয়েছে। বলতেছি যে একটু স্পেস দেওয়া দরকার। ওকে, স্পেস দেওয়া দরকার, আপনি বুঝতে পারছেন। ওকে, নাইস আমরা নাইস। কিছু র্যান্ডম কোশ্চেন করি আর কি, কি বলবো? কঠিন কোশ্চেন না তো? না, যেই সব এক্সাম পাস করে আপনারা আসছেন তার পাশে এইসব কোশ্চেন কিছুই না। আমার প্রথম কোশ্চেন, অফিসিয়াল ডেটে, প্রথম ডেটে আপনারা কি খেয়েছিলেন? আমরা আসলে অফিসিয়াল ডেটে কখনো যাই নাই মনে হয়। আমরা না অফিশিয়াল ডেট বলতে কি, যে ধরেন আমি যখন ওই কোনো একটা দিন ছিল আর কি, আমরা রাজশাহীতেই আই থিঙ্ক সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে, আমাদের রাজশাহীতে মিটলফ নামে, এটা খুব ফানি একটা আইটেম ছিল, মিটলফ নামে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে। রাজশাহীতে তখন 2-3টা রেস্টুরেন্ট ছিল অ্যাকচুয়ালি, খুবই কম, 2টা বা 3টা রেস্টুরেন্ট ছিল। তো মিটলফ নামে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গিয়েছিলাম। ওখানে যে তখন রাজশাহীতে এটা একটু যেহেতু মফস্বল টাইপের ঢাকার তুলনায়, সো আপডেটেড ফুড, পিজা এন্ড এভরিথিং, এটা তখনও অত পপুলার হয়নি রাজশাহীতে। তো টানা পরোটা নামে একটা খাবার ছিল, তারা এটা বলতো টানা পরোটা, এটা পিজার কনসেপ্টে। সো সামথিং লাইক এটা গোল পরোটার উপরে চিকেনের কিমা and না, chicken. চিজ তখনও আসে নাই ভাই, ইট শুড বি চিজ, বাট তখনও চিজ আসে নাই, পেঁয়াজ এন্ড এই টাইপের। এই খাবারটা আমরা পরে সস টস দিয়ে। হ্যাঁ, সস টস দিয়ে, তারা পিজার শেপেরই গোল ছোট, এটার নাম ছিল টানা পরোটা। আই ডোন্ট নো হোয়াই টানা পরোটা ছিল, বাট এটা আমরা বেশ 2-1 বার খেতাম, মনে হয় প্রথম দিন আমরা এটাই খেয়েছিলাম, রাইট? এইটা ওটা আমাদের খুব ফেভারিট খাবার ছিল। মানে এটা আই অবশ্য উড সে যে আমরা আসলে মানে রেস্টুরেন্টে খেতে যেতাম, কিন্তু ওটা আসলে ওরকম অফিসিয়াল ডেট ক্যাম্পাসের সবচেয়ে ফেভারিট এরকম না। খাবার কি ছিল আপনার? ভাই খিচুড়ি, ডাল, আর আমাদের রুয়েটের ক্যাম্পাসে, আমাদের এখানে সকালের রুয়েটের নাস্তা। ভাই ব্রাদাররা আছে, তারা আমাদের রুয়েটে খুব মানে রুয়েটের আমাদের বিল্ডিংটা এখন তো অনেক আধুনিক ক্যাম্পাস ক্রিয়েট হয়েছে। আমরা যখন ছিলাম তখন আমাদের এখন নতুন যে ক্যাম্পাস ছিল না, এটা ঝুপড়ি টাইপের ক্যাম্পাস ছিল। তো ওখানে খিচুড়ির সাথে ডিম ভাজা আর ডাল। ডাল আর ডিম ভাজা আর হচ্ছে পেঁয়াজু বা বেগুন, Oh, wow. এটা ছিল সকালের নাস্তা। তো আমরা দুজনেই ফার্স্ট, বা আমাদের ক্লাস যদি 9টায় থাকে তাও আমরা ফার্স্ট বাসে, আমরা যদি 7টার সময় 7টার লোকাল বাসে আমরা চলে যেতাম। লোকাল ছিলাম, তো মানে আমরা তো আমিও ছিলাম রাজশাহী, ও ছিল রাজশাহী, আচ্ছা, আমরা আচ্ছা। বাসে করে ক্যাম্পাসে যেতাম। তো ক্লাস যখনই থাক আমরা ফার্স্ট বাসে রাজশাহীতে চলে যাই, ইউনিভার্সিটি চলে যাই, দিয়ে ওখানে দুজনে একসাথে নাস্তা করি, তারপরে গল্প গুজব করি, চাটা খাই, তারপরে ক্লাস যখন থেকে শুরু হয়, মানে আমরা সামহাও ফার্স্ট বাস কখনোই মিস করতাম না। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে যে এই খিচুড়ি আর ডিম ভাজা আর ডাল, এটা আমাদের কাইন্ড অফ কাফিল ভাইরা ওইটা শুনে মনে হয় এখন রিকল করতে পারছে অনেক করতে কিছু। পারছে। আমার একটা কোশ্চেন আছে, এমন কোন ফানি, দুজনের জন্যই এমন কোন ফানি ক্যারেক্টারিস্টিক্স আপনারা, যদিও আপনাদের জন্য ব্যাপারটা আমাদের মতনই ছিল যেহেতু আপনারা অনেক বছর ফ্রেন্ড ছিলেন, তারপরে হয় না যে আচ্ছা বিয়ের আগে তো কখনো এটা কল্পনাও করি নিজের মধ্যে ছিল, এরকম কোনো কিছু কি আবিষ্কার করেছেন একজনের মধ্যে, ফানি কিছু যেটা, অথবা উইয়ার্ড কিছু?
কোনো ক্যারেক্টারিস্টিক্স অথবা কোনো নেচার অথবা কোনো হ্যাবিট, এনিথিং যেটা আগে জানতেন না বিয়ের পরে আবিষ্কার করলেন? যেমন আমি আবিষ্কার করছিলাম ওর নাক ডাকা, তো এরকম আপনারা কিছু আবিষ্কার করলেন কিনা? হ্যাঁ, আমি কঠিন কোশ্চেন আপু, আমি চিন্তা আমি করি। আমি যেমন এটা তো আমি মনে হয় সবাই আমার মতো যারা ইভেন মানে বিভিন্ন জায়গায় মানে সব হাজবেন্ডরাই হয়তো কমন পড়বে, বাট তারপরে বলি যে ও যে এত শপিং, মানে অবভিয়াসলি বিয়ের আগে কখনোই আমরা একসাথে শপিং করি নাই বা এটা মনে হয় নাই, তো বিয়ের পরে এখন শপিং যে ওর এত পছন্দ ও আচ্ছা, এবং ওখানে দাঁড়ায় থাকতে হয় মানে ধৈর্য সহকারে। প্রথম প্রথম আমরা অনেক ধৈর্য অনেক ধৈর্য সহকারে এটা এটা একটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এর পরে এটা আসলে এটা আসে। এটা আসে। It's আমি true. শিওর এই লাইনটা শোনার পরে Experience চলে আসছে, তাহলে এই তো আর লাইন সমস্যা নাই। হ্যাঁ, এই লাইনটা শোনার পরে আমি শিওর যারা যারা শো দেখছে 80 to 90% হাজবেন্ড একটা দীর্ঘশ্বাস ফেলছে, আই ক্যান বেট। মানে Exactly. কিন্তু তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, আমরা খুবই Exactly. প্রাউড এই হ্যাঁ, ব্যাপারে, রাইট? আমাদের সাথে শপিং চালিয়ে যাবো। Exactly. হ্যাঁ। কিন্তু ও, আমি জানতাম না যে ও এত ও আসলে অনেক হিসাবি, মানে হিসাবি বলতে কি ধরেন একটা জিনিস কিনতে গেল তো হয়তো বা এখানে দেখলো আছে ঠিক আছে, এই একটু যাচাই বাছাই করে, হ্যাঁ হ্যাঁ, কস্টকোর obviously। দাম কম, ওয়ালমার্টের দাম কোথায় বেশি, সেল পাওয়া তা যাচ্ছে। এই ওর যে এই ধরনের হিসাবী স্বভাব শপিং এর জন্য আছে, এটা আমি কখনোই ভাবি নাই। Okay. বা ও শপিং করে কিন্তু খুব কম্পেয়ার করে Compare যে করে, ঠিক আছে calculative অনেক। হ্যাঁ এটা হুম। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই যে টাইমটা স্পেন্ড করতেছি এখান তার থেকে বদলে একটা কিছু- কস্টকো থেকে আমি ওয়ালমার্টে যাচ্ছি, ফর এক্সাম্পল ওয়ালমার্ট থেকে সুপার স্টোরে যাচ্ছি, তো টাইমটা চলে যাচ্ছে। ওকে বলে, হ্যাঁ, sure. আর আপু কি কিছু আবিষ্কার করলেন? হ্যাঁ, আমার আমার কাছে একটা জিনিস ওর মনে পড়তেছে আর কি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ও যখন রুয়েটে ছিল তখন তো ওই খিচুড়ি, ডিম ভাজা আর ডাল আর পেঁয়াজই খেত, রাইট? তারপর আমি আবিষ্কার করলাম যে সে প্রচন্ড রকমের ভোজন রসিক আর কি। বিয়ের পরে আবিষ্কার করলো হ্যাঁ, সেটা? এবং সে বিভিন্ন রকমের খাবার খেতে চায় আর সেটা আমি বানাইতে পারি না। আমার জন্য খুব টাফ। পরে অবশ্য ধীরে ধীরে শিখেছি, এটা যেমন মানে সে তুমিও খেতে করছো চায় না, তুমি জানতাম ফুলকো, না যে হ্যাঁ, যেমন ও ফুলকো লুচি তার সাথে আলুর দম খেতে চায়। লুচি ফুলকো কেমনে বানাবো, আমি তো আচ্ছা। আসলে খুব কনফিউজড। পরে ধীরে ধীরে ইউটিউব দেখে বিভিন্ন রকমের আমি experiment ম্যাক্সিমাম চালাই। হাইয়েস্ট ফ্ল্যাট রুটি বানাতে পারি, তাই না? কিন্তু ফুলকো লুচি এক্সপেকটেশন হ্যাঁ। তাও বেশি। মানচিত্রের মতো। Same. আমি তো একবার হচ্ছে ওই যে চুলা হাড়ির ঢাকনা দিয়ে ওটা কেটে গোল বানাইছি। হ্যাঁ, বানাইছি, perfect. যেহেতু গোল হয় না আর কি। এক্স্যাক্টলি। ওকে, আর কি দেওয়া যায়? আপনাদের মধ্যে এরকম কিছু আছে যে ধরেন হয় না যে অনেকের ফানি ফানি অভ্যাস থাকে, আমার ও সেটা ক্লেম করে আমার আছে, বাট আমি জানি এটা আমার নাই, ওটা মিথ্যা অপবাদ। যে ঘুমের মধ্যে কেউ কখনো কথা বলেন বা হাঁটছে বা হাসছে, এরকম কোনো হ্যাবিট আছে? হ্যাঁ ও আমি সত্যি কথা কিনা বলো তুমি। না, না, এরকম হয়েছে, গোপন কথা আমি বলবো আমি না। আল্লাহ, এই শুনে আমার গোপন কথা আগুন লাগাই দিলাম সংসারে। আগে আগে এরকম বেশ কয়েকবার হয়েছে, ও ঘুমের মধ্যে হাসি বা এরকম বিভিন্ন কথাবার্তা বলছে। এখন এখন যেটা হয় যে বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলে, মানে ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে। আচ্ছা, ওকে। এই আসি এটা করো বা এরা এটা করো না, এটা সেটা, মানে বাচ্চাদের নিয়ে প্রচুর কথাবার্তা বলেছে। বাট আগেও বলতো, আমি হয়তো বলি না, রাইট? আমি হয়তো বলি না, কনফিউজ হচ্ছে। না, ও বলে, ও হচ্ছে বলে যে আই তানিয়া দেরি হয়ে যাচ্ছে। কমন কমন ডায়লগ ওর, কারণ এটা ও সকালবেলা প্রতিদিনই আমাকে বলে যে অফিসে তারিখ লেট করে হয়ে এটা যাচ্ছে। নিয়ে, হ্যাঁ, অনেক গভীর ঘুমাইলে দু একদিন এরকম বলছে যে আই তানিয়া দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি, কি বলো, ঘুমাচ্ছি। আচ্ছা, একটু এখন আমি কোশ্চেন করি, বিয়ের পর এমন কিছু নতুন শিখছেন যেটা আগে কখনোই করতে হয়নি? আপনি যেমন বলছেন যে শপিং, শপিং, হ্যাঁ। এই ব্যাপারটা অনেক অনেকেই অনেক করতে কিছু আমার হয়েছে। কাছে মনে হয় যে অনেক বিয়ের কিছু পরে, সবই তো করতে হয় নতুন। হ্যাঁ, না বিয়ের পর সবই নতুন, রাইট? হ্যাঁ, sure. বাট এর মধ্যে অনেক কিছু, মানে অবভিয়াসলি এত ধৈর্যশীল আমি ছিলাম না হয়তোবা। মানে ধৈর্যশীল বলতে এই যে অনেক কিছু সহ্য করি, ঝগড়া করি না, ও কিছু বলি আল্লাহ। না, শান্ত থাকি, কি বলছে? এই ধরনের বিষয়টা। একটা জিনিস সবচেয়ে যেটা রেগুলার ফেস করি আর কি, যে আমি রেডি হয়ে বসে আছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতেছি আর কি। এটা খুবই এটা এটা common। এটা কখনো করতে হয় না। আমরা আগে মানে নর্মালি যেটা হতো যে কোথাও যাওয়ার কথা 5 মিনিট আগে রেডি হতাম, রেডি হয়ে চলে যেতাম। বাট বিয়ের পরে যেটা হয় যে ও আবার আমাকে বলতে থাকে তুমি রেডি হচ্ছ না কেন, আমি বারবার বলি যে আমি রেডি কি করবো, Okay. কারণ তুমি তো রেডি হতে আরো হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা সময় লাগাবা, রাইট? তার থেকে আমি পরে রেডি হই, কিন্তু সে বলে রেডি হও, আমি রেডি হয়ে বসে থাকি, তখন বলি চলো 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 চলো, সে হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা বসে থাকতে হয় আর কি।
আপুর কিছু আছে নাকি? হ্যাঁ, আমি চায়ের কাপ দোলা শিখেছি আপু। যে ও সারাদিন যখন ওয়ার্ক ফ্রম হোম করে, বাসায় থাকে, সারাটা দিন মানে সে খালি 8 চা থেকে খাবে। 10 কাপ চা খাবে এবং চায়ের কাপগুলো সে চেয়ারের নিচে, সোফার নিচে, বেডের নিচে ঢুকায় ঢুকায় এটা রাখে। কেন সবুজ ভাই? ভাই আমি আপনি জিজ্ঞেস করেন ভাইয়া, মানে at the end of the day আমি মাঝে মধ্যে কাপ খুঁজে পাই না বাসায়। তারপর আমাকে লিটারালি ওটা খুঁজতে হয়। এই জিনিসটা খুব ফানি ছিল। মানে আমি হয়তো যেখানে বসে আছি ওখানে বসে চা খাচ্ছি হয়তো এরপরে দেখে। ভুলে যান, right? হ্যাঁ, আমি ওখানে রেখে দিই, ভাবি যে পরে নিয়ে যাব, কিন্তু আসলে কিন্তু পরে আর যখন উঠি পরে ভাইয়া নিশ্চয়ই ডায়লগ দেয় যে আমি তো নিতাম, তুমি না, কেন ও অন্য নিচ্ছ? ডায়লগ দেয়। ও আমাকে বলে কি, আমি বলি যে তুমি এটা ঢুকায় রাখছো কেন, কারণ আমি তো খুঁজে পাচ্ছি না। ও তখন বলে যে এখানে বেঁধে তুমি পড়ে যেতে পারো, এই জন্য আমি ঢুকায় রাখি। মানে সেখানেও সে আর কি একটু, হ্যাঁ, এটা শো করে। একটু বাচ্চাদের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। Sure. তারপরে টার্নিং পয়েন্টটা তো লাইফে আসলো। আরশি, রাইট? হ্যাঁ। আই লাভ দেয়ার নেম, আরশি আয়রা, খুব Thank কিউট you. নেম। তো আরশি জন্ম হওয়ার পরে লাইফ কিরকম, কোন দিকে গেল? হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট? এটা আসলে অবভিয়াসলি আমরা তখন ইউকেতে ছিলাম, ওখানে আত্মীয় স্বজন কেউ ছিল না, আমরা দুজনই তখন অবভিয়াসলি ফার্স্ট নতুন প্যারেন্টস, parents, হ্যাঁ। কমপ্লিটলি নিউ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এবং- আমি একটা জাস্ট গল্প করি। আমার আশির যখন জন্ম হয় তখন ও নর্মাল বেবি ছিল আর কি। তো আমি হসপিটালে ছিলাম। তো ইউকেতে এরকম সিস্টেম ছিল যে বাচ্চা হওয়ার পরে কেউ থাকতে পারবে না, আমি একাই থাকবো আর কি। তো আমি একটু ভীতু, ভয় পাই আর কি। তো ও যেটা করেছিল, ও সারাটা রাত গাড়ির মধ্যে বাইরে বসেছিল আর কি। হ্যাঁ, যে যদি আমার কোনো কোন দরকার হয়। সামার আর উইন্টার? সেপ্টেম্বর, গাড়ির মধ্যে হিটার চালায় বসে সেপ্টেম্বরে, থাকতে হ্যাঁ। লাগছিল। হ্যাঁ, কারণ হ্যাঁ। সেপ্টেম্বর এন্ড রেইন। ঠান্ডা ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওখানে একটু ওয়েদারটা ভালো ঠান্ডা ছিল হ্যাঁ, মনে মানে আছে। আমাদের বাসা থেকে হসপিটাল কাছেই ছিল, 10 10 minutes মিনিটস মতো drive ড্রাইভ, হয়তো। কিন্তু ও ভাইয়া বাসায় বাসায় যায়নি যায়নি। না। ভাইয়া আর ও আমাকে first ফোনে ছিল। বলছিল যে তুমি ভয় পেও না, আমি আছি, আমি বাইরেই আছি। আর আমি খুব চাচ্ছিলাম যে ও থাকুক, বাট ওরা ওটা আর কি অ্যালাউ Allow করছিল করে না। না। হ্যাঁ। করছিল। না, সেকেন্ডে তো আমি আবার মানে যখন নার্স ফাইনালি চেক করতে আসছিল মনে আছে, সেকেন্ডে আমি লুকাই থেকে গেছিলাম ভিতরে। নার্স ফাইনালি আসছে 8টা-9টার দিকে। হ্যাঁ, তখন আমি- সকালবেলা এসে দেখছি, মনে করছে আপনি চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ সেকেন্ডেতে আমি ছিলাম। But That's so sweet. এটা আসলে খুব তারপর একটু তো ওই যে ওকে নিয়ে বাসায় আসার, নতুন বাচ্চা, আমরা দুইজনই আসলে জানি না হাউ টু টেক কেয়ার। তো প্যারেন্টিংটা somehow একসাথে parenting টা শিখলেন। দেখলাম। হ্যাঁ। হ্যাঁ। সুন্দর ছিল। প্রথমবার কবে বাংলাদেশ ফিরছিলেন আপনারা? আমরা ভাই বাংলাদেশে ইউকে থাকতে দুইবার তিনবার ঘুরতে টোটাল গেছিলাম আর দুইবার কি। ঘুরতে গেছি আমরা। 2007-এ ইউকেতে যাই আমি, তো 2009-এ বাংলাদেশে যাই একবার ঘুরতে, 1 তারপর মাসের জন্য। হ্যাঁ। আবার 11-তে যাই একবার, তারপরে তখন কি 80 জন্ম না, হয়েছিল? 80 জন্ম তারপরে হয়েছে 2013-তে। 13তে 80 হয়, পরে আমরা 15-তে আবার বাংলাদেশে ব্যাক করি পার্মানেন্টলি। ফাইনালি। হ্যাঁ। হ্যাঁ। তো আমাদের ওখানে বেশ কিছু ফ্রেন্ড ছিল, আমাদের দুই একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, এখনো ফ্রেন্ড তারা আমাদের স্টিল নাও। আমরা ওরা যখন বাংলাদেশে যেত, সামহাও আমাদের বাসায় একবেলা বা এক রাত মানে ইভেন থাকতো। থাকতোই আর কি, অল্প সময়ের জন্য গেলে এত গুড ফ্রেন্ডশিপ ছিল। আমাদের তো ওরা friend অনেক- ছিল যে ইফা আর মবিন ভাইয়ের কথাটা একটু বলি। যখন আমার মেয়ের জন্ম হয় তখন ওরা একটু ডিফারেন্ট সিটিতে থাকতো, লন্ডন থেকে বাইরে। তো ওরা আসছিল, এসে ওরা হসপিটাল থেকে আমাকে সহ, আমার বাচ্চা সহ আমার বাসায় নিয়ে যায়। তারপর ওরা সারা রাত ছিল, 2 দিন মতো ছিল, এবং আমার মেয়েকে ওরাই প্রথম গোসল করায় দেয়। Okay. আমার ফ্রেন্ডরা আর কি, মানে সে সামহাও তার বোনের বাচ্চাদের গোসল করিয়েছিল Used বা to, সে জানতো হ্যাঁ, সে জানতো। বাচ্চা টেক কেয়ার করা। তো ওরা খুব সাপোর্টিভ ছিল। এরকম বেশ কিছু খুব ক্লোজ ফ্রেন্ড ছিল যারা আসলে খুব হ্যাঁ, help রান্না করছে। বান্না সবকিছুতেই আর কি সাহায্য করতো খুব। তো আপনাদের যেমন আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি যে বেবি হওয়ার পরে দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মোস্ট অফ দ্য, না 99.99% টাইম যখনই ঝগড়া হয় সেটা বাচ্চাকে নিয়েই হয়। আমাদের মধ্যে তো আমাদের নিজেদের কোনো ইস্যু নিয়ে কবে লাস্ট ঝগড়া হয়েছে আমরা ভুলেই গেছি, বিকজ ইটস অল অ্যাবাউট আওয়ার সান। আপনাদের মধ্যে এরকম হয়েছে যে বেবি হওয়ার পরে দুজনের মধ্যে বেশ বাচ্চাকে নিয়ে তুমি টেক কেয়ার করতে পারতেছো না, বা তুমি এরকম কেন করতেছো, এরকম কিছু? না আপু, আমাদের আসলে খুব এটা না, শান্তিপ্রিয় আমাদের- কাপড়েরা, মাশাআল্লাহ। বাচ্চা নিয়ে আসলে না, ঝগড়া হয় না তা না, ঝগড়া হয়, হয়। ওই জিনিসটা হয়তো অন্য কিছুতে অন্য cover হয়ে কিছুতে যায়। cover হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, okay, না, okay. ঝগড়া হয়, বরং বাচ্চার জন্য ঝগড়া থেমে যায়। কারণ মানে আমাদের মধ্যে যখন একটু উচ্চ মানে একটু বাকবিতণ্ডা কথাবার্তা হয়। হয়, বাকবিতণ্ডা হয়, তখন আমার বাচ্চারা এমন ভাবে ভয় তাকায় পায়, থাকে, হ্যাঁ। ভয় পায় যে আমরা আসলে ওটাতে নিজেরাই আর কি হয়ে যাই পরবর্তীতে, যে ইটস ওকে, হ্যাঁ, না, তবে বাচ্চা, হ্যাঁ, but কিন্তু ঝগড়া যদি হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম কি ধরনের ব্যাপার নিয়ে হয়? ঝগড়া ইজ দ্য পাওয়ার অফ silly, লাভ। আমরা- খুবই হ্যাঁ, silly। Most of the time ঝগড়া silly এটা issue নিয়ে নিয়ে- ওই যে কাপ সবার জন্যই বলবো তুলতে যে- গিয়ে ঝগড়া বেঁধে গেল। হ্যাঁ, এটা তারপর আমি মনে হয় দেরি যে- করলাম কেন, কাজ যেতে লেট হচ্ছে, এটা একটা আমি মানে অফিসে যদি গুড sick- থিং, রাইট? যে ঝগড়াটা অব্যাহতি, প্রতিবার ঝগড়া হওয়ার পরে মনে হয় যে
আর একটু বেশি গভীর সম্পর্ক হয়েছে। Exactly. ইটস নট ব্যাড। একই অফিসে কাজ করার সমস্যা, যে আমার যদি মাথা ব্যথা হয় আমি যেতে না চাই, যে আজকে একটু সিক কল দে, ও তখন লেগে পড়ে, কি কেন তুমি তো সিক না, তুমি চলো, কেন তুমি এইরকম আর কি, এই ধরনের কারণ, এইসবই আর কি। ওকে, নাইস। তারপরে কানাডায় আসার জার্নি? আইসে মানে এটা এরপরে খুবই মাঝখানে huge। 2015 থেকে 2000 আমরা তখন আসলে 22 খুব পর্যন্ত। শর্টলি আমি বলি, ওই সময় আমরা বাংলাদেশে ব্যাক করে আবার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল আমাদের। আচ্ছা। বা আমরা ওই ট্রানজিশন 1-1.5 বছর মতো Try ট্রাই করছিলাম। করছিলাম আর কি, বাট সামহাও ওটা ব্যাটে বলে হয় নাই। তারপরে আমি বাংলাদেশে আমাদের ফ্রেন্ডের কোম্পানি একটা আছে, তো ওদের সাথেই ওখানে জয়েন Join করি। করছেন। হ্যাঁ, তখন কি আপনারা বাবা মার সাথে মানে একসাথে থাকতেন? আপনারা আমরা আলাদা ইউপি আসা নিয়ে থেকে যাওয়ার পরে 1 বছর রাজশাহীতে ছিলাম, মানে আমি ছিলাম আমার মেয়েকে নিয়ে, আমার বাবার বাসা শ্বশুর বাসা মিলিয়ে। ও শ্বশুর ঢাকায় বাড়ির যাতায়াত সাথে করতো। আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি সুন্দর, তখন বন্ডিং হয়ে গিয়েছিল, রাইট? হ্যাঁ বলা যায় আর কি। হ্যাঁ। তো তারপর ও আমি যখন যাতায়াত ঢাকায় করতাম আর কি, যাতায়াত ঢাকায় করতো, পরে ও ঢাকায় চাকরি শুরু করলো যখন, তখন আমরা পার্মানেন্টলি একটা বাসা ভাড়া নিয়ে ঢাকায় মুভ Settle করলাম down আর কি। হলেন, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, এই তো কানাডায় তখন তারপর কানাডায় যেহেতু আসার জন্য আমাদের বাইরে চেষ্টা শুরু। আসার ছিলই, মানে আমরা প্রথমেই শুরু করছিলাম মানে যে আপনাদের ইন্টেনশন ছিল as এরকম? soon as possible As আমরা soon as আবার বের হয়ে possible. যাব। তো আমার ফ্রেন্ডের সাথেই আমি ওই কোম্পানিতে জব করলাম কয়েক বছর, তারপরে অ্যাপ্লাই করলাম এখানে। তো আমাদের আসলে ইট গট ডিলেড ফর সাম রিজন। আমাদের 18 সালে আমরা আসার কথা ছিল। নমিনেশন পাইছি আর কি সাসকাচুয়ান এসআইএনপি থেকে, ও বাট ওই যে এপেক্স এর সার্টিফিকেশন লাগতো, এন্ড তারপর কোভিড এন্ড অল দিস থিংস, প্রায় 3 বছর মতো ডিলে হয়। 2022-এ আমরা ফাইনালি আসছি। সেম ইজ সুমন ভাইরাও, রাইট? ওদেরও ডিলে হয়েছে কোভিড এর জন্য, অনেক ডিলে হয়ে গেছিল। সো ওই সময়টা ফ্রাস্ট্রেটিং ছিল, কারণ মানে ঠিক বাংলাদেশে মনও বসাতে পারছিলাম না। আমরা মানে একটা মাঝখানে ঝুলে আপনি আছি। কি বাংলাদেশে কোনো জব করতেন না ভাবি? না, আমি 2017-তে আমার ছোটটা হলো আর কি। আচ্ছা আচ্ছা। বাসাতেই থাকতাম, আর কোভিড এর সময় আমি একটা ইউটিউবে চ্যানেল খুলেছিলাম আর কি, কুকিং ও, চ্যানেল, আচ্ছা। জাস্ট সময় কাটানোর জন্য। Okay. তবে জব করা হয় নাই, যেহেতু Okay. 2 বাচ্চা সামলাতাম, তো চাকরিটা আর কি করা হয় নাই বাংলাদেশে। হ্যাঁ। এরপরে আসছেন রিজাইনাতে হ্যাঁ। 2022 টুতে, হ্যাঁ, 2 এপ্রিলে আসছি আমরা। তখন মোটামুটি কোভিড মানে হ্যাঁ, মোটামুটি চলে সবকিছু ইয়া হয়ে গেছে, Settle down হয়ে সেটেল ডাউন গেছে। করছে আর কি। সো ওকে, আমরা অলমোস্ট প্রোগ্রামের শেষের পথে, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। আপনাদের দুজনকে বলতে হবে, যদি এরকম হয় আপনাকে একটা ভাইয়ার জন্য কোন একটা গান ডেডিকেট করতে বলা হয়, কি গান ডেডিকেট করবেন যেটা আপনার ফিলিংস কে এক্সপ্রেস করবে অ্যাবাউট হিম? ও বাবা, গেয়েও শোনাইতে পারে না। কিন্তু গান গাই। গেয়েও শোনাইতে চাই। আপনাকেও বলবো গান গেতে। তো আমাকে গান গেতে বলেন। প্রোগ্রাম শেষ তো, এখন মানুষ চলে গেলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি শুরু করেন। এনিথিং, যেমন আমি ওকে দেখে বলছিলাম, আমার ওর জন্য মনে আসছিল যে কি জানি ছিল, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না, এমন করবে। হ্যাঁ, এটা খুব নাইস গান। এরকম কিছু। আমি তোমাকে অনেক গান শোনাইছি জীবনে। আমি ওকে Allow the একটা line. গান হ্যাঁ শুনিয়েছিলাম, কিন্তু এটা আসলে ঠিক ডেডিকেটেড বলা যায় না, যে ওকেই ডেডিকেটেড করছি এরকম না, তবে আমি এটা চাইতাম। Okay. হ্যাঁ, সেটা ছিল, আমি জাস্ট এমনি 4 লাইন। প্লিজ। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওয়াও, আপু হ্যাজ এ ওয়ান্ডারফুল ভয়েস, মাশাআল্লাহ। ভাইয়া, আপনি থ্যাংক ইউ। খুব সুন্দর গান এবং খুব সুন্দর ফিলিংস আপনার। প্লিজ, এত সুন্দর একটা গানের পরে কিছু তো একটা রিপ্লাই দেওয়া উচিত। এত সুন্দর গান, আমি যদি কয়েকজন গান তো সাইদুল ভাই হাততালি দিচ্ছেন গান শোনার জন্য। আচ্ছা, আপনাকে গান গাইতে হবে না, আপনি ছড়ার আকারে বললেও চলবে। ছড়াও হবে না, পদ্য বা গদ্য টাইপের হ্যাঁ, হতে পারে। এনিথিং, কবিতা, এনিথিং। আসলে আমি গান শুনতে অনেক পছন্দ করি, আমি চেষ্টাও করি, ব্যর্থ চেষ্টা। আপনাকে দেখলে কি মনে হয়, কোন গানটা বা কোন লিরিকটা, কোন জিনিসটা মাথায় আসে যেটা মনে হয় যে তার জন্য পারফেক্ট? তুমি আমার প্রথম সকাল, এই গানটা। Sweet. You guys are so sweet. Thank you. Lovely couple, mashallah. Thank you. Such a nice words. তুমি আমার প্রথম সকাল, see? থ্যাংক ইউ। আমি উইশ যে আমি গান গাইতে পারতাম এবং গেয়ে গেয়ে শোনাতে পারতাম, কিন্তু আমি যদি গাই তাহলে এটা সুন্দর এটাই গাও। কমপ্লিটলি। Okay.
অলমোস্ট শেষের পথে, আমরা একদম শেষ সময়ে চলে হ্যাঁ, এসেছি। আমরা আপনাদের কাছ থেকে আমাদের দর্শকদের যদি কিছু বলার থাকে। না, আমি আমি এডিট করে দিই, হ্যাঁ। ঠিক বলার না, বলতে হবে যে কোনো টিপস আছে কিনা লাভ বার্ডসদের জন্য অথবা কনজুগাল লাইফ কাপলদের কনজুগাল জন্য, লাইফের জন্য, অথবা আপনাদের কাউকে যদি আপনারা happy থ্যাঙ্কস দিতে চান আপনাদের লাইফে অনেক বড় কাউকে যদি Participation এর জন্য। পার্টিসিপেশনের জন্য থ্যাঙ্কস দিতেন। তো অবভিয়াসলি উপরওয়ালা আমাদেরকে একসাথে করছে, আমাদের দুজন লাইফ চলতেছে লম্বা সময়, আলহামদুলিল্লাহ। আমাদের বিবাহিত জীবন তো প্রায় 18 বছর 18 বছর, হ্যাঁ, পরিচয় পরিচয় 22 22 বছর, সো লং টাইম। আমাদের আত্মীয় স্বজন সবাইকে থ্যাঙ্কস। এখানে যারা রেজানাতে যারা আছি, আমি বলি যে আমাদের খুব ক্লোজ যারা ভাই ব্রাদাররা আছি, বন্ধুত্ব থেকে শুরু বা সবার সাথে খুব আত্মীয়তার আত্মীয়তার সম্পর্কই সম্পর্ক আসলে এখন তৈরি হয়ে এখন গেছে। হ্যাঁ, বিপদে আপদে এন্ড এভরিওয়ান লাইক আমাদের শহরটা তো খুবই রাইট, ছোট। ছোট, হ্যাঁ, এবং হ্যাঁ। এখানে বেশ কিছু মানুষজন আছে যাদের সাথে খুব ক্লোজ সম্পর্ক, তো তাদের সবাইকে ধন্যবাদ আমাদের রেজানার লাইফ সুন্দর করার জন্য। সবার নাম আসলে আলাদাভাবে মেনশন করাটা হ্যাঁ, হ্যাঁ difficult ডিফিকাল্ট। কিন্তু কোনো অনেকে আছে। অ্যাডভাইস আছে নাকি ভাইয়া, লাইক কোনো advice tips আছে। অথবা নিউ টিপস? কাপল, নিউ কাপলের জন্য Love আমার কাছে মনে হয় যে birds-দের জন্য। বিয়েটা খুব তাড়াতাড়ি করে ফেলাটাই বেটার। এটা মনে হয় যে লম্বা সময় পাওয়া যায় ঝগড়া করার জন্য। আমার হ্যাঁ শিওর, আমার কাছে মনে হয় যে মানুষের জীবন তো আসলে প্রাপ্তি আর অপ্রাপ্তি দুটো মিলিয়েই। তো আমরা যদি আসলে অপ্রাপ্তিটাকে হিসাব করে সময় নষ্ট না করে, অপ্রাপ্তি নিয়ে চিন্তা না করে যদি আমরা প্রাপ্তির আনন্দটাকে নিয়েই উপভোগ করে জীবনটা পার করি, তাহলেই হয়তো জীবনটা সহজ আর সুন্দর হয়। Oh, such a আমার nice কাছে words. এটা মনে হয় আর Such কি। a nice words. নাইস। হ্যাঁ, আমার যেমন একটা সাজেশন আছে যে ফ্রেন্ডদের মধ্যে যদি কখনো বিয়ে হয়, অবশ্যই ম্যারিড লাইফে গিয়ে ওই ফ্রেন্ডকে struggle খুঁজতে যাবা না, হ্যাঁ, তাহলে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। রাইট, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা হ্যাঁ, টিপস। আর জীবনে কখনোই সবকিছু তো একসাথে একসাথে পাওয়া যায় হয় না। না, exactly. হ্যাঁ, স্ট্রাগল থাকবে, অভাব থাকবে, হ্যাঁ। একদিকে প্রাপ্তি আছে, অন্যদিকে অপ্রাপ্তি আছে। Exactly. তো যেটা পেয়েছি সেটা নিয়েই আসলে আনন্দে থাকা আমার কাছে মনে হয়। জীবন যেহেতু ছোট্ট, আনন্দ নিয়েই আসলে কাটানো উচিত। খুব সুন্দর কথা আপু, খুব নাইস। শেষে আমি আর একটু কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের সাথে ফারজানা হাফিজ বলেছেন, অসাধারণ রোমান্টিক জুটি, জীবনের দারুণ গল্প উপভোগ করলাম। কাফিল you. ভাই বলেছেন, ভাই আপু একটু ডুয়েট সং প্লিজ। ওয়াল্লাহ। ঈশান ভাই বলেছেন, মাশাআল্লাহ নাইস কাপল, মে আল্লাহ ব্লেস দেম। থ্যাংক ইউ। জান্নাতুল নাইম এশা, প্রেমিকা আপু নাকি বউ আপু কাকে বেশি ভালো ও লাগে? আচ্ছা। আর প্রেমিক ভাই নাকি স্বামী ভাইয়া কাকে বেশি ভালো লাগে? নাইস। এই কোশ্চেনটার অ্যানসার দিতে হবে প্লিজ। না, প্রেমিকা আপুর বা প্রেমিকা তানিয়ার তো ডিফারেন্ট একটা ছিল। আপনি যেটা বললেন যে খোঁজাটা একটু ডিফিকাল্ট, বাট এমন না যে কখনো খুঁজি নাই তা না, Obviously চলে আসছিল একটা সময়। বাট কম্পেয়ার করলে কোনটা বেশি ভালো? এখন 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 মনে হয় যে এখন যদি সে প্রেমিকা হিসাবে থাকে, এখন মনে হয় আমি বউ হিসাবে যেটা পাচ্ছি সেটাই এখনকার আসলে টাইমে আমার জন্য আফটার ম্যারেজ best. ওটাই আসলে সুইটেবল। Exactly. অবভিয়াসলি প্রেমিকা যখন ছিল তখন সময় দুইটা সময় দুইটা different। বিয়ের পরে 2007 একটা 2025 মানে বিয়ের পরে যে রেসপন্সিবিলিটি আমরা দুজনে নিয়েছি আর কি, সেই রেসপন্সিবিলিটি তো আসলে তখন ছিল না। বাবার হোটেলে খাইতাম, ফ্রিলি মুভ করতাম। Right. সো তার মানে দুইটা হচ্ছে দুই রকম ডিমান্ড। দুই টাইমে দুইটা। আর আপুর জন্য আমার কাছে মনে হয় ও বিয়ের আগেও আমার বন্ধু ছিল, বিয়ের পরেও পরেও বন্ধু বন্ধু। আছে। তো সে প্রেমিক হিসেবেও বন্ধু ছিল, স্বামী হিসেবেও বন্ধু। সো আই এম ব্লেসড, আলহামদুলিল্লাহ। সো আমার সুইট, কাছে মাশাআল্লাহ। আপু খুব সুন্দর, ভাইয়াও বলে অবভিয়াসলি, বাট আপু অনেক গুছানো। আই জাস্ট লাভ হার ওয়ার্ডস। ও থ্যাংক ইউ। আপনাদের যদি শেষ কিছু কথা বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে না, অথবা অবশ্যই ভাইয়ারা আপনারা যারা দেখতেছেন, আপুরা ভাবিরা যারা দেখতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা হ্যাঁ, উই আর ব্লেসড টু বি অনেস্ট। এখানে হ্যাঁ। যারা সবাই comment করছেন, রেজানাতে আমরা খুব আমরা close। আমাদের পরিবার পেয়েছি, বলবো হ্যাঁ, আমাদের যারা হ্যাঁ, যাদের এটা সাথে আমাদের আমরা পরিবার। উঠা বসা করি, সবাই আমাদের পরিবারের মতো। সবাইকেই আমরা আসলে ভালোবাসি এবং ফিল করি, এবং এই জন্যই সবার কাছে আর কি থ্যাঙ্কফুল যে আমরা আসলে কখনো ফিল করি না যে আমরা দেশ থেকে অনেক দূরে দূরে আছি। সবাইকে ছেড়ে আছি। Exactly. এখানেই আমাদের বড় ভাই, বড় আপু, ভাবি, ছোট দুলা ভাই, ভাই, বোন। ছোট ভাই, বোন, সবাই সবাই আছে। হ্যাঁ, পরিবার পেয়ে গেছেন হ্যাঁ, এখানে। আমরা we do This is the respect power of Regina, small community, আসলে ভাই, this is the এটা power of আসলে খুব Regina. বিউটি। Exactly. শহরে খুব বিউটি। আমরা সবাইকে মোটামুটি চিনি, হ্যাঁ। মানে Exactly, মোটামুটি, হ্যাঁ। এখন অবশ্য বাড়ছে অনেক, বাট বিফোর ইট মানে জীবনের প্রায় অর্ধেকটা সময় অন্য দেশে পার করে একটা হ্যাঁ, নতুন জায়গায় এসে আবার নতুন নতুন করে করে শুরু করা। এতগুলো সম্পর্ক পাওয়া, এটা আসলে It's উই আর tough. রিয়েলি ব্লেসড। and
আর যারা আমার গান believe শুনতে it. চেয়েছে তাদেরকে আমি শোনাবো আর কি, টেনশন নাই, আমি আলাদা আপনি প্রোগ্রাম প্লিজ করবো। হজবরলতে একটা পোস্ট করবেন আমাদের হ্যাঁ, একক সঙ্গীত অনুষ্ঠান আমাদের আয়োজন করা হ্যাঁ হবে। আমাদের পেজ অবশ্যই ধন্য হবে আপনার একটা গানের ভিডিও পেয়ে ভাইয়া। আমি এত সমালোচনা আর আলোচনা শুনছি, আমি ডেফিনেটলি পার্সোনালি অফ দ্য রেকর্ড আমি শুনতে চাই আপনার না, গান। I wish আপনি এরকম না। ওকে, থ্যাংক ইউ সারা ভাই, থ্যাংক ইউ তানিয়া ভাবি। আমরা মোটামুটি শেষ। আমি একটু দর্শকদের বলে নিব, থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের আজকের এপিসোডটা পাওয়ার্ড বাই ছিল রোজা বেলার সম্বন্ধে কিছু বলতে চাই? হ্যাঁ, রোজাবেলা হচ্ছে রিজাইনার একটা খুবই ফেমাস একটা বুটিক শপ, অনলাইন বুটিক শপ অবভিয়াসলি। আপনারা ওখানে চাইলে অনলাইনে অর্ডার দিতে পারবেন আপনাদের পছন্দ মতো কাপ, মানে যা আপনাদের ডিমান্ডিং। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রোজাবেলার ওনার, সে সো নাইস। আপনারা আপনাদের উইশ, আপনাদের সবকিছু ওর কাছে ইয়া করলে আপনারা অবশ্যই বেস্ট সাপোর্ট এবং বেস্ট প্রাইস পাবেন, দ্যাট আই ক্যান গ্যারান্টি। আর অবশ্যই রিজাইনাবাসী এবং ভাইয়া এবং আপু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করে টাইমটা 1 ঘন্টা ইজ লাইক গন। বুঝতে পারলাম না, আরো শুনতে ইচ্ছা করছে, বাট আমাদের আসলে টাইম স্লটের একটা ব্যাপার থাকে রেডিওর সাথে। অবশ্যই না। সো থ্যাংক ইউ সবাইকে, শুভ রাত্রি, এবং বাংলাদেশে যারা আছেন সবার দিন ভালো হোক এই আশায়। আবার কোনো নতুন এপিসোডে দেখা হবে সবার সাথে। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই। গুড নাইট। গুড নাইট। আল্লাহ হাফেজ, গুড নাইট।